পৃষ্ঠা ৪৫ ইন কন্টিনিউয়েশন ৩.৭ মনোজ বসু ব্র্যাকেটে ১৯০১ ওনার রচিত রূপবতী ব্র্যাকেটে ১৯৬০ উপন্যাসের কাহিনীবৃত্তে আমরা এক যৌন প্রতিবন্ধী তথা নপুংসক চরিত্রকে পাচ্ছি, যে বৃহন্নলা বা আইহনের বর্তমান প্রতিমা। দরিদ্র ঘরে রূপসী কন্যার হতভাগ্য জীবন কাহিনী এই উপন্যাস। অসাধারণ রূপসী রাধারানী এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। মামার বাড়িতে অনাদর অবহেলায় মানুষ হলেও কিশোরী রাধারানী রূপবতী। তার দৈহিক সৌন্দর্য মামার মেয়েদের বিবাহের বাধা হয়ে দাঁড়ায়। তারও বিবাহের ফুল ফোটে, কিন্তু তার স্বামী ধনী হলেও প্রৌঢ় এবং নপুংসক। সেভাবে বললে বলা যায় যৌন প্রতিবন্ধী। স্বামী ভাগ্য মন্দ। অন্যদিকে কনিষ্ঠ দেবর মুরারি প্রতিষ্ঠিত উকিল জোর করে রাধারানীর সতীত্ব নাশ করেছে। পুরো উপন্যাসে রাধারানী বিভিন্নভাবে শোষিতা, নির্যাতিতা। শেষ পর্যন্ত কদর্য রোগে তার মৃত্যু। স্বামীর ক্লীবত্বের কারণেই যে তার এমন হলো তা বলা যায় না, তবে স্বামীর যৌন প্রতিবন্ধকতা তার এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী। পৃষ্ঠা ৪৬ ৩.৮ অচিন্ত্য কুমার সেনগুপ্ত ব্র্যাকেটে ১৯০৩ থেকে ৭৬ এনার রচিত বেদে উপন্যাস সমকালে বেশ আলোড়ন তুলেছিল। প্রকাশিত হয়েছিল ১৯২৭ সালে। সমাজের নিচু তলার মানুষদের কাহিনী, গরিব খেটে খাওয়া মানুষের কাহিনী রয়েছে এই উপন্যাসে। বাতাসী নাম্নী যুবতী ও বিকলাঙ্গ যুবকের প্রসঙ্গ এই উপন্যাসে এসেছে ঘটনাক্রমে। অচিন্ত্য কুমারের তৃতীয় নয়ন উপন্যাসে ১৯৩৩ অন্ধ মিহিরের জীবন কাহিনী উঠে এসেছে। ইনভার্টেড কমার মধ্যে একটি শিল্পীর অন্ধত্বকে ভিত্তি করে লেখা। অন্ধের মনস্তত্ত্ব এবং তার মনের জগৎকে অসামান্য নিপুণতায় প্রকাশ করেছেন অচিন্ত্য। ইনভার্টেড কমা ক্লোজ। উপন্যাসের নায়ক মিহির অন্ধ। তার প্রেমিকা মিনতির সাহচর্যে মিনতির চোখ দিয়ে বিশ্বজগৎ দেখার সীমাবদ্ধতা তাকে পীড়িত করেছে। সে শিল্পী এবং কবি। তার অন্ধ হয়ে যাওয়ার পরবর্তীকালের মানসিক প্রতিক্রিয়াটি উপন্যাসে নিপুণ ভাষায় ঔপন্যাসিক তুলে ধরেছেন। অন্যদিকে অসহায় দৃষ্টিহীন মিহির মিনতির প্রতি সন্দেহপরায়ণ হয়ে উঠেছে, যা মনস্তত্ত্ব সম্মত। অন্যদিকে অসহায় দৃষ্টিহীন মিহির একটি আশায় বুক বাঁধে। দুই চোখ হারালেও হয়তো মিনতির এই প্রেম তার জীবনে হয়ে ওঠে তৃতীয় নয়ন, অন্যতর দৃষ্টিশক্তি। একদিকে অন্ধ মিহির, অন্যদিকে সতীশের প্রবল আকর্ষণের দোলাচলতায় মিনতি অস্থির। তবু প্রেমের শক্তিতে সে বলীয়ান হতে চায়। মিনতি মিহিরের অন্ধত্ব মোচনের জন্য অলৌকিক শক্তিতে বিশ্বাস করে বসে। সোমানন্দ তবু অলৌকিকতার থেকে লৌকিক শক্তিতে বিশ্বাস করতে বলেন মিনতিকে। মিহিরের তৃতীয় নয়ন হতে হবে মিনতিকে। উপন্যাসটির মধ্যে রোমান্টিকতা, কাব্যিকতা এবং মনোজগতের গূঢ় রহস্যের মিশেল লক্ষিত হয়। শিল্পী জীবনের অন্ধত্বকে বর্ণনা করতে গিয়ে ঔপন্যাসিকও শিল্প নিপুণতার পরিচয় দিয়েছেন। ৩.৯ সুবোধ ঘোষের ব্র্যাকেটে ১৯০৯ থেকে ১৯৮০ শ্রেয়সী উপন্যাসে ব্র্যাকেটে আগস্ট ১৯৫৭ এক অন্তিম অবক্ষয়ের সম্মুখীন অভিজাত পরিবারের দারিদ্র, জীর্ণ, মলিন ও চক্রান্ত কুটিল জীবনযাত্রার প্রতিবেশে কয়েকটি জীবনের কাহিনী। ইনভার্টেড কমার মধ্যে এটি রয়েছে, ওপরে লেখা ১৮, পেছনে ১৮ দিয়ে লেখা আছে বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, পৃষ্ঠা ৬৬১। এই উপন্যাসে বৃদ্ধ দম্পতি তার মেয়ের বিয়ের খরচ জোগাতে পুত্র অতীনের সঙ্গে এক কুরূপা মেয়ের বিয়ে দিয়েছে। দেহ ও রূপগত প্রতিবন্ধকতার জন্য তার পরিবারকে বেশি পণ দিতে হয়েছে। বিবাহোত্তর জীবনে পেতে হয়েছে অমানসিক লাঞ্ছনা। তার শতকিয়া উপন্যাসের ব্র্যাকেটে আগস্ট ১৯৫৮ এর মধ্যেও পুরুষের যৌন প্রতিবন্ধকতার প্রসঙ্গ আছে। মুরলী ডাক্তার রিচার্ড সরকারের স্ত্রী হতে প্রলুব্ধ হয়েছে। বিবাহের পর স্বামীর ক্লীবত্বকে সে আবিষ্কার করেছে। জীবনে নেমে এসেছে রূঢ় আঘাত। অতি চাকচিক্যময় জীবনের প্রলোভনে মুরলীর এই শাস্তি। এমনই হয়তো এখানে দেখাতে চেয়েছেন ঔপন্যাসিক, কিন্তু পুরুষের যৌনগত প্রতিবন্ধকতায় নারী জীবনের দারুণ শূন্যতা যে আসে তাও দেখানো হয়েছে স্বল্প পরিসরে। পৃষ্ঠা ৪৭ ৩.১০ মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে বিভিন্ন শাখায়, বিশেষত গল্পে ও উপন্যাসে প্রতিবন্ধী মানুষজনের উজ্জ্বল উপস্থিতি। প্রাগৈতিহাসিক গল্পের ভিখু যাবতীয় প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবনে জয়ী হয়েছে। আত্মহত্যার অধিকার গল্পের নীলমণির বা
পাটি টেনে টেনে পৌঁছে গেছে অন্যতর এক জীবনের উপলব্ধিতে। দেখেছে মানুষের শুধু বাঁচবারই অধিকার আছে, আত্মহত্যার কোনো অধিকার তার নেই। সরীসৃপ গল্পের কিশোর ভুবন জড়বুদ্ধি, আমরা একে মানসিক প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করি। এই গল্পের মধ্যে চারু, পরী, বনমালীর বিভৎস সরীসৃপ লীলার বিপ্রতীপে এই কিশোরী একমাত্র শান্তিময়। তার মানসিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সে যাবতীয় পারভার্সন, মরবিডিটি ঊর্ধ্বে। দৈহিক বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে কেউ কেউ জয় করেছে তাকে, আবার কেউ কেউ থেকে গেছে গভীর দুঃখে। নির্বাসন নিয়েছে মানুষের পরিমণ্ডল থেকে, কেউ পরিত্যক্ত ও বঞ্চিত। বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় অনিবার্য এক নাম। তার উপন্যাসগুলির মধ্যে পদ্মা নদীর মাঝি একটি অমর সৃষ্টি। এই উপন্যাসের মধ্যে কুবেরের ব্র্যাকেটে মাঝি জীবনের গোষ্ঠীবদ্ধতা থেকে ক্রমশ সামুদ্রিক জীবনে উত্তরণের ছবি আছে। উপন্যাসের মধ্যে কুবের ও কপিলার কাহিনী এবং তার সঙ্গে আছে হোসেন মিয়া ও ময়নাদ্বীপ আখ্যান। কপিলের প্রতি কুবেরের অবচেতন আকর্ষণ শেষে কপিলাকে সঙ্গে নিয়ে কুবেরের সমুদ্রযাত্রা দিয়ে উপন্যাসের পরিসমাপ্তি। কিন্তু উপন্যাসের আরেক চরিত্র মালা, কুবেরের পঙ্গু অলস স্ত্রী, তাকে নিয়ে তেমন আলোচনা হয়নি। কপিলা নাম্নী এই চপলা রহস্যময়ী নারী চরিত্রকে নিয়েই বড় বেশি জল ঘোলা করেছি আমরা। অথচ মানিক বন্দ্যোপাধ্যায় সৃষ্ট মালা চরিত্র বাংলা সাহিত্যে প্রতিবন্ধী চরিত্রদের মধ্যে অন্যতমা। আমরা এই প্রতিবন্ধী নারীর জীবনযাপন, আনন্দ বেদনা সম্পর্কে দু চার কথা বলবো। মানিকের গল্পে উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য নিঃসন্দেহে মানব তন্ময়তা। মানুষের জীবনের নানা বিচিত্র মাত্রা দেখি। জীবনের সর্পিলতা থেকে আরম্ভ করে সরলতা এবং বলিষ্ঠ প্রত্যয়ের ঋদ্ধ জীবনকেও পাই। প্রতিবন্ধী মানুষকেও মানিকের সহমর্মী লেখনীতে অনুপম চিত্রিত। উপন্যাসের মধ্যে আমরা মালার সঙ্গে পরিচিত হয়েছি আঁতুর ঘরে, সদ্যজাত শিশুকে নিয়ে ভিজে স্যাঁতস্যাঁতে ঘরে। হোসেন মিয়া কলকাতা গেছে কুবেরের মুখে, একথা শুনে সে বলেছে ইনভার্টেড কমার মধ্যে, কবে গেল? আগে নিয়ে একবার কইলা, এক পৈহার সুই আনবার কইতাম, ইনভার্টেড কমা ক্লোজ, পৃষ্ঠা 48। এক পয়সায় সোঁচ আনার আকুতিতে ধরা পড়ে গৃহকোণে আবদ্ধ নারীর একটি অতি সামান্য আবদারের ভঙ্গি। মালা কুবেরের ঘরে সুখে দুঃখে দিনাতিপাত করে। আমরা দেখব পরিবারের, সমাজে এই প্রতিবন্ধী রমণীর অবস্থাটি কেমন। পঙ্গু বলিয়া ইনভার্টেড কমার মধ্যে। এই উপন্যাসের প্রথম দিকে কুবের ও মালার দরিদ্র জেলে পরিবারের চিত্র। কুবের অতি যত্নে তার আঁতুর ঘরে খড় দিয়ে বৃষ্টি আটকায়, পিসি লুকিয়ে রাখা চিড়ে এনে দেয়, আবার মাঝে মাঝে রাগ করে শাসন তাড়ন করে। মাঝি পরিবারের বাস্তব চিত্র। নারীর সব কিছু শোনার অধিকার নেই, মালার যেন বেশি করে নেই সেই অধিকার। কুবেরের রাগত উক্তিতে তা ধরা পড়ে ইনভার্টেড কমার মধ্যে। তা শুইনা তর কাম কি, মাইয়ার লোক চুপ মাইরা থাক, পোলা বিয়ানের লাইগা পিরিথিমিতে আইছস, বিয়া পোলা যত পারস, ইনভার্টেড কমা ক্লোজ। মালা রেগে কিছু বললে কুবের বলে, গোসা হইলে মারুম গোপীর মা। আবার ক্লান্ত কুবের ঝিমোতে ঝিমোতে আবিষ্কার করে শিশু কোলে তার বউকে রাজরানীর মতো দেখায়, ইনভার্টেড কমার মধ্যে। মালার রং কালো নয়, তামাটে, মাঝে মাঝে তাকে বাবুদের বাড়ির মেয়েদের মতো ফর্সাই দেখিয়া বসে। জেলে পাড়ার কোনো স্ত্রী লোকের গায়ে এমন চামড়া নাই। একটা পা যদি ওর হাঁটুর কাছ হইতে দুমড়াইয়া বাকিয়া না যাইত, কুবেরের ঘরে ও পায়ের ধুলা ঝাড়িতেও আসিত না, ইনভার্টেড কমা ক্লোজ। অর্থাৎ ফর্সা সুন্দরী মেয়েটির দুমড়ানো ও বাঁকানো পায়ের জন্যেই কুবেরের মতো গরিব মাঝির ঘরণী হতে বাধ্য হয়েছে। প্রতিবন্ধী মেয়ের জীবনে এমনটিই হয়তো লেখা থাকে। রবীন্দ্রনাথ তার শুভা গল্পে দেখিয়েছেন, যাবতীয় যোগ্যতা সত্ত্বেও কেবল বোবা বলে শুভা কেমন করে বিয়ে নামক প্রহসনের পাত্রী হয়ে উঠেছে। সুন্দরী মালার দিকে তাকিয়ে কুবেরের মনে ঘনাইয়া আসে বৈকি একটি বিতৃষ্ণা মেশানো ব্যথিত ক্রোধ, এবং এই বিতৃষ্ণাই কুবেরের মনে সৃষ্টি করে কপিলার জন্য আকর্ষণের রন্ধ্রপথ। অবচেতনে সে কপিলার চঞ্চল ভঙ্গির রহস্য রসিকতার আকর্ষণ অনুভব করে। এ কি তার কোনো অভাব পূরণের তীব্র আকুতি? কুবেরের কন্যা গোপী বিবাহযোগ্যা, বয়স ভারিয়ে বেশি দিন রাখা যাবে না। যুগল নামের পাত্রটি পছন্দের। মালা সে প্রসঙ্গে জানতে চাইলে কুবের বলে, স্পষ্ট কইরা যুগল কিছু কয় না গোপীর মা। মালা জিজ্ঞাসা করে, কেন? লোক বিশ্বাসের কথা তোলে কুবের, ইনভার্টেড কমার মধ্যে। খোড়ার মাইয়ানি খোড়া হয়, অন্ধবিশ্বাস। বিকলাঙ্গ মায়ের সন্তান গোপীর চলন কিন্তু পরীর পাড়া। কুবের ও যুগলকে প্রতিবাদ জানায়।
খোরানি ব্যারাম যে মা থাকলি মাইয়া পাইব, ইনভার্টেড কমা ক্লোজ। এরপরে একটি পরের পাতায় একটা কিছু ছবি দেখানো হয়েছে, পৃষ্ঠা 49। ঔপন্যাসিক এখানে অন্ধবিশ্বাসের প্রতি অঙ্গুলি সংকেত করেন এবং প্রতিবন্ধকতার কারণে মানুষ যে অবহেলিত হয় তাও দেখাতে চান। মালার বাল্যজীবনের কাহিনীটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রেস্ট্রিক্টেড অমনিসাইন্স পয়েন্ট অফ ভিউ এবং কুবেরের দৃষ্টিদর্পণে ধরা পড়েছে, ইনভার্টেড কমার মধ্যে। পঙ্গু বলিয়া বাহিরের জগতের সঙ্গে মালার পরিচয় কম। কেতুপুরের 10 মাইল উত্তরে চরভাঙা গ্রামের এমনি এক কুটিরে তার মায়ের এক বামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রমাণস্বরূপ এই ভাঙা পাটি লইয়া সে জন্মিয়াছিল। বড় হইয়াছিল বাড়ির মধ্যে। লাঠিতে ভর দিয়া খোঁড়াইতে খোঁড়াইতে বাড়ির অদূরে রাম গোয়ালার গোয়ালঘরের কদম গাছটি পর্যন্ত ছিল তার কষ্টের গতিবিধির সীমা। পাড়ার ছেলেমেয়েরা ওই কদম গাছটির তলে খেলা করিত আর করিত মারামারি। দূরে দাঁড়াইয়া চোখ বড় বড় করিয়া মালা মজা দেখিত। বড় ভয় করিত তাহার। অন্য ছেলে মার খাইলে সে কিছুই করিত না, কিন্তু যেদিন সকলে মিলিয়া তার ছোট ভাই দুটিকে পিটাইতে আরম্ভ করিত সেদিন খুলিত মুখ। তাহার বাঁশির মতো সরু গলা শোনা যাইত পাড়ার সর্বত্র। সকলে ছুটিয়া আসিত। তার আগেই মালাকে কিন্তু দিতে হইত ভাতৃপ্রেমের মূল্য। ভাইয়ের বদলে ছ্যাঁচা খাইত সে। একজন একটি ধাক্কা দিলেই সে মাটিতে পড়িয়া যাইত। তখন 4-5 জনে মিলিয়া ধরাধরি করিয়া তুলিয়া তাহাকে ফেলিয়া দিত রাম গোয়ালার গোয়ালঘরের পিছনে গোবর গাদায়, ইনভার্টেড কমা ক্লোজ। এই বর্ণনা থেকে বোঝা যায় বাল্যকালে ভাইয়ের দুরন্তপনার শাস্তি পেত মালাই। 4-5 জনে মিলিয়া তাকে গোবর গাদায় ফেলিয়া দিত। দৈহিক অপূর্ণতার জন্যই উপহাস। তাকে নিয়ে সবাই মজা করত। সমাজে এ চিত্র দুর্লক্ষ নয়। মালার কৈশোরের ভয়াবহ স্মৃতি তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। পাছে তার দুরন্ত ছেলে লখা আর চণ্ডী মারামারি করে বসে, তাই সে সদা সতর্ক। প্রতিবন্ধী এই রমণীর প্রতি মানিক সহানুভূতিশীল। তার পঙ্গুত্বের বিপ্রতীপে তিনি পরিস্ফুট করেন অসাধারণ নারী মহিমাটি। তার রাগ, দুঃখ, আনন্দ, বেদনা মেশা দাম্পত্যের মধ্যে দিয়ে ধীরে ধীরে মালা পাঠকের দরদি মনে স্থান করে নেয়। পঙ্গুত্ব ও আলস্যের বিপ্রতীপে মালার প্রসঙ্গে মানিক বলেছেন পঙ্গু ও অলস। এটি যে তার একমাত্র পরিচয় তা নয়। মানিক ধীরে ধীরে এই রমণীর চরিত্রের নানা মাত্রা সংযোজন করেছেন। মালা পঙ্গু এবং সে কারণে আর 5 জন স্বাভাবিক নারীর মতো নয়। সে অলস। সে ঘরের কোণে স্বতন্ত্র জীবনযাপন করে, পৃষ্ঠা 50। জেলে পাড়ার রূঢ় বাস্তবতা তাই তাকে রেহাই দিয়েছে। ছেলেমেয়েগুলিকে ভালোবাসিবার মন তাহার আছে, সময়ও সে পায়, ইনভার্টেড কমা ক্লোজ। মানিক জানায় সন্তান স্নেহের হিসেবে জেলেপাড়ার জননীদের মধ্যে মালার মৌলিকতা আছে। অন্য জননীরা নবজাত সন্তানকে যেমন তীব্র স্নেহ করেন, তেমনি বয়স্ক সন্তানদের প্রতি তাদের অসভ্য উদাসীনতা। কিন্তু মালার মাতৃত্ব পৃথক পথগামী। বিস্তৃত পরিসরে মালার মমতাময়ী মাতৃত্বের বিশ্বস্ত বিবরণ উপন্যাসে পাই। তার যাবতীয় পঙ্গুত্ব ও আলস্যের বিপ্রতীপে একটি পূর্ণাঙ্গ অনলস মাতৃত্বের চিত্র। মানিক যেন এই প্রতিবন্ধী মাতৃহৃদয়ের প্রতিবন্ধকতাহীন মমতা স্রোতের পরিচয় দানে দৃঢ় সংকল্প চিত্ত। আর সন্ধ্যার সময় মালা তার সন্তানদের ও প্রতিবেশী সন্তানদের রূপকথার গল্প বলে। মালার মাথায় উকুন, গায়ে মাটি, পরনে ছেঁড়া দুর্গন্ধ কাপড়, তাই এ সময়টা সে যে কত নিখুঁত ভদ্রমহিলা, ইনভার্টেড কমা ক্লোজ। মালার স্বতন্ত্র জগৎ সে নিজেই গড়ে তুলেছে। সন্তানদের তথা শিশু কিশোরদের নিয়ে রূপকথার জগৎ। মালা সেই জগতে যাবার স্বাদ আছে, সাধ্য নেই। গল্প বলিতে সে ওস্তাদ। তার গল্প শুনতে পাড়ার গণেশের বউ উলুপি ছেলে মনাই আর মেয়ে কুকি, আর আসে সিধু তোতলা হাবা মেয়ে বগলি। মালার পাশাপাশি আরেকটি প্রতিবন্ধী নারী চরিত্রে দেখা পেলাম। মালা এদের নিয়ে রূপকথার জগৎ গড়ে তুলে কঠোর বাস্তবকে হয়তো বিস্মৃত হতে চায়। কিন্তু আবার পদ্মার বন্যায় তার বাপের বাড়ি চরডাঙ্গা গ্রাম তলিয়ে গেলে তার প্রাণ অস্থির হয়, ইনভার্টেড কমার মধ্যে। আইগো তোমরা পাষাণ প্রাণ, আমার বাপ ভাই ডুববা মরে, একবার নি খবর নিলা, ইনভার্টেড কমা ক্লোজ। তার নারী হৃদয় যেন আলাদা পরিচয় পায়। উপন্যাসের মধ্যে ফুটে উঠেছে একদিকে মালার প্রতি কুবেরের স্নেহ প্রেম, অন্যদিকে মাঝে মধ্যে বিতৃষ্ণাও। তার অবচেতন মনে রয়েছে মালার বোন কপিলার প্রতি দুর্নিবার এক আকর্ষণ। উপন্যাসিকের বর্ণনা, ইনভার্টেড কমার মধ্যে, কুবেরের বিবাহের সময় বড় দুরন্ত ছিল কপিলা। তখন পঙ্গু মালাকে বিবাহ করিয়াছিল বলিয়াই হয়তো
কপিলার দুরন্তপনা অত বেশি চোখে পড়িয়াছিল কুবেরের। অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তার চোখ ঝলসাইয়া যায়, চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ। তারপর কপিলার বিবাহ হইয়াছে, একটি মেয়ে হইয়া আতুরে মরিয়া গিয়াছে বছর 2 আগে। ইনভার্টেড কমা ক্লোজ। মালার প্রতিবন্ধকতা পঙ্গুত্বের বিপরীতে কপিলার চঞ্চলতা দুরন্তপনার চিত্র। কুবেরের অভাববোধ এবং তার থেকে কাহিনীর পরিণতিতে কপিলাকে নিয়ে তার সমুদ্র যাত্রা। প্রতিবন্ধী মেয়ে মালাকে বিয়ে করার জন্য মালার মা কুবেরের কাছে কৃতজ্ঞ। পরিবারে এমন চিত্র সহজলভ্য। বোবা মেয়ে শুভার জন্য গর্ভধারিণী ছিল বিরূপ। পৃষ্ঠা 51। মালার মার কৃতজ্ঞ স্বীকারোক্তি ইনভার্টেড কমার মধ্যে। সোনার জামাই তুমি, খোড়া মাইয়ারে আমার মাথায় কইরা থুইছ। আর কুবের ভেবেছে ইনভার্টেড কমার মধ্যে পঙ্গু বলিয়া সে কখনো মালাকে অনাদর করে নাই সত্য, ওই অলস অকর্মণ্য রমণীটির জন্য কুবেরের হঠাৎ নিবিড় স্নেহ অনুভব করে। কিন্তু স্বামী পরিত্যক্তা কপিলা হঠাৎ এদের সংসারে আসে এবং সেখান থেকেই ত্রিকোণ প্রেম গঠিত হয়। পঙ্গু মালার বিপ্রতীপে লীলাময়ী কপিলার প্রতি কুবেরের আকর্ষণ ক্রমবর্ধমান। কুবের চঞ্চলা পদ্মা নদীর বুকে সাঁতরে আনন্দ পায়, সে গতিময়ী নদীর মাঝি। এরই সমান্তরালে কপিলার নদী বৈশিষ্ট্যটি আনা হয় এবং ঘুম আসিবার আগেই কপিলা তাহাকে স্বপ্ন আনিয়া দেয়। মালার বড় ভাই অধর কপিলাকে নিতে এলে মালা সম্মতি জানায়। কপিলার চাঞ্চল্য হাস্য পরিহাসের জন্য ঈর্ষাও হয়তো মালার হয়। কোনো দিন হয়তো কুবেরের সঙ্গে কপিলার অন্যায় মাখামাখি চোখেও পড়িয়াছে তাহার। এক স্থানে ঠায় বসিয়া থাকিলেও দৃষ্টি তো সে পাতিয়া রাখে সর্বত্র। নারী ধর্মের অন্য একটি সাধারণ বৈশিষ্ট্য স্বামী প্রেমের অসপত্ন অধিকার ভোগ বাসনা। তার ঈর্ষা তা থেকেই। তবু কপিলা যায় না এবং তার ও কুবেরের অন্যায় মাখামাখি বৃদ্ধি পায়। উপন্যাসের 5ম পরিচ্ছেদে আশ্বিন মাসের ঝড়ের বিবরণ। ঝড়ের বিভীষিকা কুবের কন্যা গোপীকে পঙ্গু করিয়া দিয়ে গেল। মার ব্যারাম মেয়েকে পেয়ে বসল অবিশ্বাস্যভাবে। অনেক কষ্টে আমিনবাড়ি হাসপাতালে চিকিৎসায় গোপীর ভাঙা পা সেরে ওঠে। অবশ্য নিরক্ষর জেলে সমাজ ভেবে বসেছিল মালার মতো গোপীও শেষ পর্যন্ত খোড়া হইয়া যাইবে। রাসু যে গোপীকে বিয়ে করতে চেয়েছিল সেও আজ দোটানায় পড়েছে দেখে দরিদ্র কুবের খোড়া মালাকে নিয়ে বেশ ঘর করছে ইনভার্টেড কমার মধ্যে। তবু মনটা খুঁতখুত করে রাসুর। খোড়া বউ, হয়তো জীবনে কোনোদিন সে দাঁড়াইতেই পারবে না, যদি পারেও লাঠি দড়িয়া খোড়াইয়া খড়িয়া হাঁটিবে। পায়ের পঙ্গুত্বের জন্য দেহের হয়তো তার পুষ্টি হইবে না, চিরকাল কুৎসিত দেখাইবে তাকে ইনভার্টেড কমা ক্লোজ। রাসুর এই দোটানা মন দেখে আমরা প্রতিবন্ধী মানুষের সামাজিক অবস্থান আন্দাজ করতে পারি। দে আর অলসো সোশিয়ালি হ্যান্ডিক্যাপড। যে মেয়েটি একটি যুবকের অহরহের প্রার্থিতা ছিল, সেই মেয়েই আজ সামাজিক পঙ্গুত্বের কারণে অবাঞ্ছিত হয়ে পড়ে। আর মালা জন্ম প্রতিবন্ধী, তার ভাগ্যের কথা অতি সহজেই অনুমেয়। পৃষ্ঠা 52। মনে একটা স্বাদ ছিল মাঝি। উপন্যাসের দীর্ঘতম 7ম পরিচ্ছেদে গোপীর আরোগ্য লাভের কাহিনী আছে। গোপী সুস্থ হয়ে ফিরে এলে মালার মনে বাসনা জাগে। সলজ্জভাবে বলে, মনে একটা স্বাদ ছিল মাঝি কমু। হাসপাতালে যে ডাক্তার গোপীর পা ভালো করিয়া দিয়েছে, সে কি মালার পাখানার কিছু করিতে পারে না? একবার গিয়া দেখাইয়া আসিলে হয়। কিন্তু কিছু যদি ডাক্তার না করিতে পারে তো না করিবে। মালার বড় স্বাদ একবার গিয়া দেখাইয়া আসে ইনভার্টেড কমা ক্লোজ। কুবের মালাকে বোঝায় মালার পা ভালো হওয়ার নয়, তবু সে জিদ ধরে। এখানে তার অদম্য জীবনী শক্তির সুন্দর অখণ্ড পূর্ণাঙ্গ জীবনযাপনের ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। কুবের ব্যস্ত মাঝি, আমিন বাড়ি নিয়ে যেতে অরাজি। মালার মনে হয় তার স্বামীর বুকে ছিটে ফোটা দয়াও বুঝি নাই ইনভার্টেড কমার মধ্যে। কুবের কি বুঝবে খোঁড়া পায়ের জন্য সারা জীবন কি দুঃখ মালা পুষিয়া রাখিয়াছি মনে ইনভার্টেড কমা ক্লোজ। এই সারা জীবনের দুঃখকে মালা ভুলতে চায়, তার যাবতীয় প্রতিবন্ধকতাকে জয় করতে চায়। মেয়ের জন্য কুবের 10 বার হাসপাতালে যেতে পারে, স্ত্রীর জন্য পারে না। এতেই সে অভিমান করে ইনভার্টেড কমার মধ্যে। কোলের ছেলেটাকে মালা মাই ছাড়াইয়া নিচে ফেলিয়া দেয়। ঘুরিয়া বসিয়া দরজার খুঁটিতে ঠক ঠক করিয়া মাথা ঠোকে আর কাঁদিতে কাঁদিতে আহ্বান করে মরণকে ইনভার্টেড কমা ক্লোজ। কুবের রেগে গিয়ে বলে, চুপ যা গোপীর মা, চুপ যা। কিন্তু আবার ইনভার্টেড কমার মধ্যে, কেন চুপ যাইবে? কুবেরের দরদ আছে নাকি? সে তো কপিলার মতো ভঙ্গি করিয়া হাঁটিতে পারে না যে তাকে লইয়া কুবের আমিনবাড়ির হাসপাতালে যাইবে, হোটেলে রাত কাটাইয়া আসিবে পরমানন্দে।
মান ভাঙানোর জন্য কুবের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও নিয়ে যাওয়ার আর সময় হয় না, এবং আমরা দেখি মালা মেজবাবু ও রাসুকে নিয়ে হাসপাতালে গেছে। মেজবাবুকে কেন্দ্র করে মালা সম্পর্কে একটি রটনা আছে জেলে পাড়ায়। কুবেরের সন্তান অতীব ফর্সা হওয়ার অপরাধে এই কুৎসা, সে অন্য প্রসঙ্গ। মেজবাবুর সঙ্গে গিয়ে মালা পরদিন ফেরে সজল কণ্ঠে জানায়, ডাক্তার কয় পাও সারণের না আমার। এই ব্যর্থতা তাকে রিক্ত করে তোলে আরও। তবুও একটা দিন সে বাইরের পৃথিবীর আলো বাতাস পেয়েছে। চিরটা কাল ঘরের মধ্যে থাইক্কা আইলাম, একটা দিনের লইগ্যা বেড়াইবার জন্য সে খুশি। কিন্তু এত সব কাণ্ডের জন্য যে দাম্পত্য কলহ হয়েছে তা প্রতিবেশীদের মনোরঞ্জন করলেও দাম্পত্যে সুখকর নয়। সমাজ পরিমণ্ডল এই সুযোগে পঙ্গু অসহায় স্ত্রীর এই দশা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে, প্রতিকারের চেষ্টা করেনি। মানুষের অসহায় দুর্বিপাকে মানুষের এই চোয়াল ভাঙা হাসি অত্যন্ত দুর্ভাগ্যজনক। পৃষ্ঠা 53। এই অংশেই দেখি মালার তীব্র জীবন সংগ্রামের ছবি। অন্তত একবার সে নিজে সচেষ্ট তার সারা জীবনের দুঃখ, পরিজনদের পরিহাস উপহাস মুছে দেওয়ার জন্য। শাম্বু উপন্যাসে কালকুট দেখালেন আধুনিক জীবন যন্ত্রণাবিদ্ধ শাম্বের নিরন্তর পথচলা রোগমুক্তির বাসনায়। আর মালা অন্তত একবার পথ হেঁটেছে তার পঙ্গুত্বকে জয় করার জন্য, কিন্তু সে ব্যর্থ। এই ব্যর্থতার জন্যই চরিত্রটি আরও ট্র্যাজিক হয়ে উঠেছে। উপন্যাসের শেষে কুবেরের সমুদ্র যাত্রা, মাঝে জীবনের বিস্তৃতি লাভ, তার যাত্রার সঙ্গিনী গতিময়ী নদীর সমান্তরাল চরিত্র কপিলা। কিন্তু এর বিপরীতে মালা তো পড়ে রইল সেই জেলে বস্তির নিশ্চিদ্র তমময় জগৎ, তার পঙ্গুত্ব, আলস্য আর অনন্ত মাতৃস্নেহ নিয়ে, সান্ধ্য রূপকথার জগতের যাবতীয় উটোপিয়া নিয়ে, যেখানে সে কোনোদিন পৌঁছতে পারবে না। তার মনের একটিমাত্র স্বাদ ছিল, পূর্ণ হলো না। শেষে ময়নাদ্বীপে কুবের কপিলার সঙ্গে নতুন নীড় রচনা করবে, জন্ম দেবে সন্তানের। কিন্তু মালার কি হবে? সে কি উপন্যাসের শেষে কুবের কর্তৃক বঞ্চিতা নয়? তাকে ডেজার্টেড, এক্সপ্লয়েটেড, রিজেক্টেড মনে হয় না? সুধীর পাঠক কি বলেন? উপন্যাসের গতিভঙ্গি কুবেরের চরিত্রকে কেন্দ্র করে। কুবেরের জীবনের চলমানতার জন্য পদ্মা নদীর চলমানতা ও তার সমান্তরালে কপিলা চলমানতাকেও আনা হয়। সমালোচকগণ বলতে পারেন মালা আবদ্ধতার প্রতীক, কপিলা গতির। কথাটা আপাত সত্য। এরা কেউ প্রতীক নয়, জীবন্ত চরিত্র। মালা তার পঙ্গুত্ব, যন্ত্রণা, বঞ্চনা, হতভাগ্য নিয়ে জীবন্ত নারী চরিত্র। সে পিছনে পড়ে রইল ভাঙা নৌকার মতো মরা গাঙে। গতিময় জীবনের বিপ্রতীপে এই প্রতিবন্ধী নারী কণ্ঠের আর্তনাদ শোনা যায়। মনে এউক্কা স্বাদ ছিল মাঝি। এই আকুলতা কি বিষণ্ণতায় আবিল করে না পাঠকদের? পৃষ্ঠা 53। ইন কন্টিনিউয়েশন। 3.11 নারায়ণ গঙ্গোপাধ্যায়, ব্র্যাকেটে 1918 থেকে 1970, ওনার রচিত বিদূষক উপন্যাসে, ব্র্যাকেটে নভেম্বর 1959, আমরা এক বিকলাঙ্গ কুরুপ বালকের জীবন ট্র্যাজেডির কথা পাচ্ছি। দৈহিক কুৎসিতা এবং বিকলাঙ্গতা থেকে সে মুক্তি পেতে বেছে নিয়েছে হাস্যরসিকতা। তার জন্য পরিবারে ছিল স্নেহ আদরের পরিবর্তে প্রহার আর শারীরিক নির্যাতন। পীড়িত হতে হতে সে পীড়নপ্রিয় হয়ে ওঠে। বালক বয়সে সে মনে মনে তার বিকৃতির শিকার, অন্যকে পীড়িত করে সে আনন্দ পেত। অন্য সহপাঠীদের সুন্দর পারিবারিক জীবন দেখে তার মনে জাগত প্রবল বাসনা। কলকাতায় চলে এসে সে গুন্ডা ও পকেটমারের সংসর্গে আসে। জীবন আরও বিকারগ্রস্ত হলো। পতিতার সঙ্গেও তার কিছুদিন কাটে। পৃষ্ঠা 54। কিন্তু সে দেখল হাস্যরসই তার একমাত্র পাথেয়। ঠাঁই পেল সে সার্কাস দলে। সার্কাসের বিদূষক বা ভাঁড় রূপে কাজ করতে হবে। ঔপন্যাসিক বাস্তবতার সঙ্গে এখানে তাকে আনলেন। সার্কাসের সুন্দরী পদ্মার প্রতি তার মোহ জাগে, প্রেমের আবেশ জাগে। অন্যদিকে রাধা নামের একটি মেয়ে তার প্রতি অনুরক্ত হয়। ঘটনাক্রমে এই রাধার সঙ্গে সে পালায়, কিন্তু শেষে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে ট্র্যাপিজ খেলায় দড়ি কেটে রেখে রাধাকে মৃত্যুর মুখে ফেলে দেয়। আত্মঘাতী ও প্রতিহিংসা পরায়ণ এই বিদূষক প্রতিবন্ধী চরিত্র হিসেবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তার এই ট্র্যাজিক পরিণতির জন্য তাকে কি সম্পূর্ণ দায়ী করা চলে? ঔপন্যাসিক যেন এই প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দেন। এই প্রসঙ্গে সন্তোষ কুমার ঘোষ, ব্র্যাকেটে 1920 থেকে 1985, রচিত মোমের পুতুল উপন্যাসে, ব্র্যাকেটে পরবর্তীতে সুধার শহর নামে প্রকাশিত 1970, ব্র্যাকেট ক্লোজ, আমরা পাই পঙ্গু নূপুরের সঙ্গে তার মায়ের সম্পর্কের জটিলতার কথা।
ডাক্তারের সঙ্গে নূপুরের মায়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে, আর সেই সম্পর্ককে বজায় রাখতে দুজনেই চায় না নূপুরের এই পঙ্গুত্ব সেরে উঠুক। যতদিন প্রতিবন্ধী হয়ে থাকবে নূপুর, ডাক্তারেরও আসা যাওয়া চলবে, আর চলতে থাকবে এই অবৈধ মেলামেশা। মা তার শরীর সুখের কারণে মেয়ের প্রতিবন্ধকতাকে জিইয়ে রাখতে চাইছে। সন্তোষ কুমার সুন্দরভাবে এই জ্বলন্ত বাস্তবকে নারীর গহন গভীর মনোবিশ্লেষণ সমেত তুলে ধরেছেন। 3.12 বিমল কর ব্র্যাকেটে 1921 থেকে 2003 এনার রচিত কয়েকটি উপন্যাসে নরনারীর প্রতিবন্ধকতা চিত্রিত হয়েছে। তার দেওয়াল বৃহত্তম উপন্যাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমকালীন পটভূমিতে লেখা এই উপন্যাসের মধ্যে খণ্ড পরিকল্পনায় রয়েছে মধ্যবিত্ত জীবনের উত্থান পতনের কাহিনী। প্রথম খণ্ড ছোট ঘর, দ্বিতীয় খণ্ড ছোট মন, তৃতীয় খণ্ড খোলা জানালা। এদের একত্রে দেওয়াল ব্র্যাকেটে আনন্দ 1989 নামে প্রকাশ। এই উপন্যাসে আমরা সুচারুকে পাচ্ছি, যে যুদ্ধে গিয়েছিল, ফিরে এসেছে পা হারিয়ে। দেহগত বিকলাঙ্গতাকে সে অর্জন করেছে যেন যুদ্ধে, কিন্তু হারিয়েছে তার প্রেম, বিশ্বাস, ভবিষ্যৎ। আর আছে বিকৃত দেহ বিকলাঙ্গ উমা, যাকে নিয়ে একটি জটিলতা এসেছে উপন্যাসে। নিজের কুরূপ বিকৃত দেহের কারণে সে ক্ষত বিক্ষত হয়েছে মনেও। বিমল করের পূর্ণ অপূর্ণ ব্র্যাকেটে 1379 বহু আলোচিত উপন্যাস। এখানে বিমল কর দৃষ্টিগত প্রতিবন্ধী নির্মলার প্রসঙ্গে বলেছেন। উপন্যাসের মধ্যে একটি অপ্রধান চরিত্র নির্মলা। তার অন্ধত্ব উপন্যাসের প্রধান চরিত্র সুরেশ্বরের জীবনে অন্য একটি পূর্ণতার সন্ধান দিয়েছে। সুরেশ্বর অন্ধ আশ্রম করে অন্ধদের সেবায় মন দিয়েছে। সুরেশ্বরের সঙ্গে কথাবার্তায় নির্মলা তার অন্ধত্ব সম্পর্কে বলেছে, আমার চোখ দুটোই কি আমি? আরও সে জানিয়ে দেয় ইনভার্টেড কমার মধ্যে, আমার এই হাত দুটো কিংবা শুধু এই মুখ, এই চোখ যদি আমি হই, তবে সে আমি কিছুই না। ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 55। নির্মলাই সুরেশ্বরকে দিব্য আনন্দের সন্ধান দিয়েছে, অন্ধাশ্রম খোলার প্রেরণা জুগিয়েছে। চোখ থাকা সত্ত্বেও যারা জীবনের সত্য, আনন্দ আর পূর্ণতাকে পাচ্ছে না, অন্ধ নির্মলা তাদের পথ দেখিয়ে বলতে পেরেছে, খুঁজে দেখো না কি পাও। যদিও বিমল করের এসব লেখার মধ্যে একটি প্রতীকিত দোতনা থাকে, অন্ধত্ব কোথাও কোথাও প্রতীকের রূপকে এসেছে, কিন্তু প্রতিবন্ধকতা, দৃষ্টির অভাব সত্ত্বেও নির্মলার মধ্যে যে অন্তরের আলো আমরা দেখলাম, তা কোনো অংশে অস্বীকার্য নয়। তার যদুবংশ উপন্যাসে সূর্য কাহিনীর প্রধান চরিত্র এই সময়কালীন মানুষের পাপ, তাপ, স্খলনের যন্ত্রণা এই উপন্যাসের মধ্যে স্থান পেয়েছে। নাম তার সূর্য হলেও তার মধ্যেও পাপাচারের পঙ্কিলতা। যদুবংশের ধ্বংসবীজ তার মধ্যেও উপ্ত হয়েছে। তবু সে তার ভাগ্নে ছেকানুকে দরদ ও মমতা দেখাতে কুণ্ঠিত নয়। ছোট ভাগ্নে ছেকানু পোলিও রোগাক্রান্ত, অপুষ্ট দেহী। এই উপন্যাসে সে একটি আলাদা স্থান নিয়ে আছে। বিমল করের নিরস্ত্র উপন্যাসের মধ্যেও প্রতিবন্ধী মানুষের কথা আছে। আখ্যানের নায়ক বুধন, তার জীবনে অসহায় বেকারি, তার বাবা পঙ্গু, ট্রামের তলায় পড়ে গিয়ে তার পা গেছে। মাও তার স্বামীকে বলেন, তোমার মতন খোড়া অকর্মণ্য মানুষটার তখন কি হবে তাই ভাবছি। 3.13 গৌরকিশোর ঘোষ ব্র্যাকেটে 1923 থেকে 1990 এনার রচিত বহু আলোচিত উপন্যাস কমলা কেমন আছে 1985 আমাদের সামনে হাজির করে অন্য কাহিনী। নকশার নেতা সুকুমার নির্জন ট্রেনে অফিস ফেরতা কমলাকে ধর্ষণ করে। পরবর্তী জীবনে কমলার সঙ্গে বিয়ে হলো বিকাশ নামের এক যুবকের। সে রাতেই নকশাল করার অজুহাতে পুলিশ বিকাশকে ধরে নিয়ে যায়। বছরের পর বছর তার ওপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চলে। মনে পড়বে বাণী বসু রচিত বেহুলার ভেলা গল্পের কথা। নির্যাতনের ফলে বিকাশ কার্যত পঙ্গু এবং বিকলাঙ্গ হয়ে পড়ে। কমলার গর্ভে সুকুমারের ঔরসজাত সন্তান, অথচ বিকাশ তাকে নিজের সন্তান মনে করে। এদিকে কমলা মাত্র কয়েক মুহূর্তের দেখা স্বামীকে এতদিন পরে মানবিকতায় আশ্রয় দিয়েছে, তার সেবা করে সারিয়ে তুলেছে। অবশেষে একদিন কমলা ধর্ষিতা হয়ে গর্ভবতী হয়। ডিভোর্সের মুখে দাঁড়িয়ে বিকাশ এবং কমলা, যার পেটে সুকুমারের ছেলে। বিকলাঙ্গা চরিত্রে অসহায়তা ফুটে উঠেছে বিকাশ চরিত্রের মধ্যে, যা বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় আমাদেরও। পৃষ্ঠা 56। 3.14 মতি নন্দী ছোটবাবু উপন্যাসের দীপাঞ্জন ওরফে দীপ বাংলা সাহিত্যে প্রতিবন্ধী চরিত্রদের মধ্যে অন্যতম। মতি নন্দীর প্রায় উপন্যাসে ক্রীড়া জগতের চিত্র।
কোনি স্ট্রাইকার অন্যতম। কিন্তু ছোটবাবু উপন্যাস ভিন্নধর্মী। এই উপন্যাসটি আকারে ক্ষুদ্র। প্রথম প্রকাশ 1996, আনন্দ পাবলিশার্স। ছোটবাবুতে ক্ষুদ্রাকৃতি বামন দীপাঞ্জনের বাসনা, কামনা, দুঃখ, সুখ ও অনুভূতির সাবলীল প্রকাশ। তার জীবন যন্ত্রণা এবং অন্তিম পরিণতিতে মৃত্যুর কারণে উপন্যাসটি ট্র্যাজিক। জন্ম থেকেই তার শারীরিক অপূর্ণতা ক্ষুদ্রাকার। কলেজে পাঠরত এই ছেলের উচ্চতা মাত্র 4 ফুট 1 ইঞ্চি। ছুটির ঘণ্টা পড়ার পর 3 শ্রেণীর ছাত্রদের বেরিয়ে আসার চিত্র দিয়ে উপন্যাসের আরম্ভ। তারপর দ্বীপের ছোট ছোট দ্রুত পায়ে বেরিয়ে আসা, যেন কেউ তাকে না দেখতে পায় এমন তাড়া খাওয়া বেড়ালের মতো হেঁটে যায় সে। সবসময় সে ভীত এবং সন্ত্রস্ত। রাস্তার কুকুরদের, এমনকি সহপাঠীদেরও সে ভয় করে। পাশাপাশি হাঁটবার সময় কেউ হাত চেপে ধরে, কেউ চুল টানে, জুতো দিয়ে গোড়ালিতে ঠোক্কর মারে, হাঁটু দিয়ে কেউ মারবে পাছায় ধাক্কা। রাস্তার ধাঙড়দের, কুকুর কাল্লুকেও তার ভয়। তবে দীপাঞ্জন এসবের কোনো প্রতিবাদ করে না, মুখ বুজে সহ্য করে। প্রতিবাদ করলেই অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এই সময় তার চোখ দিয়ে টপ টপ জল পড়ে। জামার হাতায় চোখ মুছে সে ওদের মাঝখান থেকে প্রায় অদৃশ্য অবস্থায় হেঁটে যেতে থাকে। বামন ছোটবাবুর দেহের বর্ণনা দিয়েছেন লেখক এভাবে, ইনভার্টেড কমায়, কপাল ও কানের ওপর ঝুলে আছে কোকড়া চুল, ঘন ভ্রুর নিচে গোলাকার বড় বড় চোখ, জামার মধ্যে থলথল চর্বির নড়াচড়া হাঁটার সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে। ওর কাঁধ, বুক, পেট, কোমর সমানভাবে বর্তুলাকার। বস্তুত ওর ঊর্ধ্বাঙ্গ অনেকটা কাপড়ে আচ্ছাদিত ঢোলকের মতো দেখাচ্ছে। সে ওদের দিকে না তাকিয়েই বুঝতে পারে সকলের চোখ তার দিকে। ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 10 ব্র্যাকেটে। এমন একটি রস্যদেহী বালকের ভাগ্যে জোটে নিয়মিত বিড়ম্বনা। সে সমাজে, প্রতিবেশে, স্কুলে, পরবর্তীতে কলেজে, পথে ঘাটে মানুষের কৌতুকের, মজার উপকরণ হয়ে উঠেছে। স্কুলের বন্ধুরা প্রায়ই আবদার করে খাওয়াতে হবে। বন্ধুদের মন জোগাতে তাকে ধার দেনা করেও খাওয়াতে হয়। এই দ্বীপের মধ্যে আমরা দেখতে পাই অন্যতর একটি দর্শন, অন্যকে আনন্দ দিয়ে, মজা দিয়ে খুশি করার দর্শন। দ্বীপের বাবা মার প্রসঙ্গ আছে, বাড়ির প্রসঙ্গ আছে, সেটি দ্বীপ চরিত্র স্ফুটনের সহায়ক। উপন্যাসকার বলেন, বাড়ির সকলের উচ্চতা স্বাভাবিক, শুধু একজনের ছাড়া। পৃষ্ঠা 57। আর সেই জন্যেই সদর দরজায় কলিং বেলের বোতাম মেঝে থেকে 4 ফুট ওপরে। তার কথা ভেবেই এসব ব্যবস্থা। খিল, ছিটকানি, সুইচবোর্ড, জলের কল, লেটার বক্স, চৌবাচ্চার দেওয়াল, খাবার টেবিল, তার চেয়ার সব নিচু। দ্বীপের জন্য আলাদা ঘর, বাচ্চাদের মতো ছোট খাট, চেয়ার টেবিল, আলমারি সব নিচু। স্কুল থেকে ফিরতে দেরি হলে মা উৎপলার উৎকণ্ঠার সীমা থাকে না। বস্তুত প্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের নানা ঝামেলার মুখে পড়তে হয়। ইনভার্টেড কমার মধ্যে পাড়ার লোকের, প্রতিবেশীদের, এমনকি সহ ভাড়াটেদের ওকে নিয়ে হাসাহাসি করার জন্যই তারা এখানে বাড়ি থেকে উঠে এসেছে। এ থেকে বোঝা যায় প্রতিবন্ধী মানুষদের দুঃখ কষ্টটি এবং তাদের সামাজিক অবস্থানটি। আবার ইনভার্টেড কমার মধ্যে ওকে সব থেকে বেশি জ্বালাতন করে সমবয়সীরাই। দ্বীপ যেন অন্য গ্রহের জীব, এভাবেই সবাই তাকায়। ওর পিছু নিয়ে দেহ সম্পর্কে অপমানকর মন্তব্য করতে করতে হাঁটে। কেউ কেউ ঢিলও মেরেছে। বহুদিন দ্বীপ বাড়ি ফিরে কেঁদেছে, স্কুল যেতে চায়নি, অসুখের ভান করে শুয়ে থেকেছে। 3 বার স্কুল বদল করেছে শুধু এই জন্যেই। নিঃসঙ্গ থাকতে থাকতে সে স্বল্পবাক হয়ে গেছে। ইনভার্টেড কমা ক্লোজ। এই স্বেচ্ছা নির্বাসন আমরা রবীন্দ্রনাথের সুভার মধ্যেও প্রত্যক্ষ করি। পরিবেশ বিচ্ছিন্না বোবা মেয়েটি বোবা প্রকৃতিকে আপন করে নিয়েছিল। সুভার মা নিজের মুখ মেয়েকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করত। দ্বীপকে কেন্দ্র করে তার মা উৎপলাও অনেকটা উৎকণ্ঠিতা। তিনি আর সন্তান চাননি। যদি দ্বীপের মতোই বামন হয়, তার থেকেও মারাত্মক যদি সে স্বাভাবিক আকৃতির হয়, দ্বীপের পক্ষে সেটা মর্মান্তিক হবে। উৎপলা বলেছিল, আমার একটিই ভালো, জানি না কি পাপ করেছিলাম যে জন্য ভগবান এমন শাস্তি দিলেন। ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে পৃষ্ঠা 22। তবু পিতামাতা সন্তানের চিকিৎসার ব্যবস্থা করেছেন, কিন্তু খরচ বছরে 6 লাখ টাকা। তারা শেষে অসহায়। দ্বীপও আস্তে আস্তে ভাগ্যকে মেনে নিতে শিখেছে। বয়স ও মস্তিষ্ক তো বর্ধমান। উৎপলা তার হাত থেকে বই, সুটকেস নিতে চাইলে সে বলেছে, ইনভার্টেড কমার মধ্যে, আমাকে এত বাচ্চা ভাবো কেন? উচ্চতা কম বলে সে পূর্ণ মানব সন্তানের স্বীকৃতি পায় না। স্পোর্টসে নেয় না, দৌড়তে পারবে না বলে সবাই তাকে ঘৃণা করে, অথচ সে চেষ্টা করে। টিউটর রঞ্জনবাবু বলেছেন, ইনভার্টেড কমার মধ্যে, তুমি যে ছোট মানুষ অস্বীকার করে লাভ হবে না,
এটাকে স্বীকার করো, মেনে নাও। ইনভার্টেড কমা ক্লোজ। দীপ সরল দার্শনিকতা দিয়ে বলেছে, আমি মেনে নিয়েছি। পৃষ্ঠা 58। পার্কে গিয়ে তার দৌড়ানো দেখে অন্যেরা হাসাহাসি করেছে। তবু এই বিড়ম্বনার মধ্যে দীপ আবিষ্কার করল অন্যদের মজা দিয়ে সে আনন্দ দিতে পারে। বন্ধু প্রশান্ত বলেছে, তোমার অপমান লাগে না? দীপের আর্তনাদ ভরা উত্তর, না, আমার আর অপমান লাগে না, দুঃখও লাগে না। আমার এই শরীর আমি তো বানাইনি, ভগবান করে দিয়েছেন। অপমান যদি কারুর হয় তো তারই হবে। সে চেয়েছে মজা দিতে, ছোটবাবু হয়ে আনন্দ দিতে, আমি তাই করব সারা জীবন। ইনভার্টেড কমা ক্লোজ। এইখানে দেখা যায় 4 ফুট 1 ইঞ্চি উচ্চতার দীপ বামন থাকে না। হৃদয়ের বিস্তৃত উদারতায়, সরল দার্শনিকতায়, সৌন্দর্যে, মহত্বে বিরাট মহিরুহের মতো দীর্ঘ হয়ে যায় এবং সে অস্তর্থকতা সম্পন্ন। প্রশান্তের দাদার মতো ব্র্যাকেটে সেও ছিল বামন। সে আত্মহননের পথ বেছে নেবে না। উপন্যাসে দ্বীপের নিঃসঙ্গ নির্জন নির্বান্ধব জীবনের কথা। তার সঙ্গে একদিন হঠাৎ আলাপ মণি বলে একটি মেয়ের। কুকুরে তাড়া খাওয়া দ্বীপ এই মেয়েটির বাড়িতে আশ্রয় নিয়েছিল। মণি পোলিও রোগাক্রান্তা, তার পা শক্ত হয়নি, এখন ক্রাচ সম্বল। মণিও অস্থিগত প্রতিবন্ধকতার শিকার। একজন প্রতিবন্ধী মানুষের সহমর্মী ও সমব্যথী হিসাবে মতি নন্দী আরেক প্রতিবন্ধী চরিত্রকে এনেছেন। মণি অসহায়, ঘরে বন্দী। অল্প পরিসর হলেও মণি এই উপন্যাসের উজ্জ্বল চরিত্র। মণির বন্দী জীবনে একমাত্র মুক্তির ক্ষেত্র গান। মোড়ায় বসে রাস্তার লোকজন যাওয়া আসা দেখে। নির্বাসিত জীবনে তারও কাতরোক্তি। ইনভার্টেড কমার মধ্যে, এখানে আমার সমবয়সী তো কেউ নেই। মণি বাসে যেতে পারে না বলে স্কুল যাওয়া হয় না। দীপ বলেছে তারও বাসে খুব অসুবিধে হয়। দুজনের মধ্যে বন্ধন দৃঢ় করতে দীপ বলেছে, তোমার সঙ্গে আমার অনেক মিল রয়েছে। দীপের সঙ্গে মণির বন্ধুত্ব গড়ে ওঠে। বারান্দায় প্রথমে একটি শালিক, পরে তার জোড়াটির আশা, কার্নিশে 2টো করে শালিকের বসে থাকা মণি ও দীপের বন্ধুত্বকে প্রতীকিত করে। কলেজ জীবনে বন্ধুত্ব শত্রুতার ছবি আছে উপন্যাসে। সহপাঠিনীদের কাছে, সহপাঠীদের কাছে দীপ কিছুতেই নিজেকে একজন আপাদমস্তক পুরুষ মানুষ বলে প্রমাণ করতে পারে না। সবাই তাকে বাচ্চা ছেলে বলে, ছোটবাবু ভাবে। নাটকে তার বাচ্চা ছেলে রোল জোটে। বস্তুত ইনভার্টেড কমার মধ্যে তাকে পুরুষ মানুষ রূপে নীরেন্দা গ্রাহ্যই করে না, এবং মেয়েরাও। তার কাছে মেয়েরা নিরাপদ, একথা যে কোনো যুবকের কাছে লজ্জা। ওরা ধরেই নিয়েছে তার ইচ্ছা, তার প্রয়োজন তার শরীরের মতোই ছোটোখাটো, এবং সেগুলো যথেষ্ট নয় পুরুষ হয়ে ওঠার জন্যে। ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে পৃষ্ঠা 54। রবীন্দ্রনাথ তার শুভা প্রসঙ্গে বলেছেন, ইনভার্টেড কমার মধ্যে, যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 59। দীপ বন্ধুত্ব করতে চায়, ঘুষ দিতে চায়, ক্যান্টিনে খাওয়ায়। তার কারণ ব্যাখ্যা করে বাবা মাকে সে বলে, তোমরা তো আমার মতো বামন নও, তোমরা লম্বা লোক, তোমাদের চারপাশে তোমাদেরই লোক, কি করে বুঝবে আমার অসুবিধেটা? সবার মধ্যে আমাকে আমার এই কুৎসিত বিষদৃশ্য দেহটাকে নিয়ে চলাফেরা করতে হয়। আমার সঙ্গে কেউ মিশবে না, কেউ পাত্তা দেবে না, যদি না আমি তাদের খুশি করি। সেই জন্য আমার টাকা খরচ করতে হয়, উপকার করতে হয়। আমার এই শরীরটার জন্য আমি তো দায়ী নই, কেউই দায়ী নয়। ভগবান আমাকে মেরে দিয়েছেন। ইনভার্টেড কমা ক্লোজ। দীপের এই অসহায়তা আমাদের স্পর্শ করে। দীপের জীবনের অন্তিম ঘটনাটি সবথেকে নাটকীয় এবং ট্র্যাজিক। নীরেন ও তার সহগামী মেয়েদের সঙ্গে ছোটবাবুর পিকনিকে যাওয়ার ঘটনাটি। বেহুলা, তাপসী, লীলা, হৈমন্তীদের সঙ্গে একজন পুরুষ নীরেন্দা এবং তথাকথিত না পুরুষ দীপ ট্যাক্সি করে শ্যামনগরের বাগানবাড়িতে যায়। দুপুরবেলায় নির্জনে নীরেন এবং বেহুলার প্রেমালাপে অন্য মেয়েরা অতৃপ্তিতে ভোগে এবং শেষ পর্যন্ত ক্রূর খল হয়ে ওঠে। দীপকে পুরুষ করে তুলতে তারা তাকে দিয়ে ডাব পাড়ানোর জেদ ধরে। যে কাজ নীরেন পারেনি, দীপ তা করতে পারে যদি, তবে শর্ত হিসাবে হৈমন্তী বলে, ইনভার্টেড কমার মধ্যে, আমাদের যাকে চাও তাকে ওই ঘরে নিয়ে যেতে পারবে। দীপ অবশ্য বলেছে, আমি শুধু বন্ধুত্ব চাই। চেষ্টা করে যখন দীপ ব্যর্থ, মেয়েরা উত্তেজিত, হিংস্র, কাতর হয়ে ওঠে। পারতেই হবে এই জিদের বশে মেয়েরা ভয় দেখায়।
1 ইঞ্চি নেমেছ কি মাথা ফাটিয়ে দেবো। 3 জনের এক ঝাঁক ইট ছুটে আসে। দীপ আর উঠতে পারে না, পড়ে যায়। মাথাটা প্রথমে পাঁচিলে পড়ল, সেখান থেকে ছিটকে এলো হাত 5 দূরে। বার কয়েক পা দুটো খিচিয়ে শরীর স্থির হয়ে গেল। এইভাবে শেষ হয়ে যায় বিড়ম্বিত জীবন। প্রতিবন্ধী দ্বীপের অন্তিম পরিণতি আমাদের ভাবিত করে। মানবদরদী মতি নন্দীর রচনা ছোটবাবু বাংলা সাহিত্যে প্রতিবন্ধীদের মধ্যে অন্যতম। তার মান, অভিমান, প্রেম, অপ্রেম, হীনমন্যতা, বিড়ম্বনা এবং তা সত্ত্বেও তার আনন্দ দিয়ে, খুশি দিয়ে বেঁচে থাকার আকুতি, সরল দার্শনিকতা আমাদের করে তোলে মুগ্ধ। খেলার ছলে এই মৃত্যু অবশ্যই ব্যথিত করে। 3.15 সমরেশ মজুমদার ব্র্যাকেটে 1941 তার রচিত দৌড় ব্র্যাকেটে 1976 ব্র্যাকেট ক্লোজ, ওপরে লেখা 19, পেছনে 19 দিয়ে লেখা আছে দৌড় প্রথম আনন্দ সংস্করণ 1976, গৃহীত পাঠ, নবম মুদ্রণ 1997 জানুয়ারি। উপন্যাসে খুব সীমিত পরিসরে নরনারী দৈহিক প্রতিবন্ধকতার প্রসঙ্গ আছে। উপন্যাসটি রাকেশ চরিত্রে জবানবন্দিতে রচিত। সে উপন্যাসের প্রোটাগনিস্ট 70 দশকের রাজনীতি, বেকারি, চাকরির অনিশ্চয়তা, প্রেম বিবাহ সব কিছু নিয়ে একটি দৌড়ের প্রতিযোগিতা, পাশাপাশি এসেছে রেস খেলার প্রসঙ্গ। পৃষ্ঠা 60। বুকি আর রেশুরের ফাটকা কারবার। রাকেশের জীবনে নানা নারী স্মৃতি, নীরা, রিয়া, জিনাদের কাছে প্রেম ও অপ্রেমের যন্ত্রণা। এই উপন্যাসে মূল সূত্রটি ধরিয়ে দেওয়া হয়েছে হর্স রেসের অনুষঙ্গে। ইনভার্টেড কমার মধ্যে, ছুটে যাও ছুটে যাও, একটু থেমেছ কি পেছনের ঘোড়া তোমাকে ওভারটেক করে যাবে। সালা দুনিয়াটাই একটি আস্তাবল। ইনভার্টেড কমা ক্লোজ। এই দৌড়ের প্রতিযোগিতায় রাকেশ ছুটছে। চাকরি চলে যাচ্ছে তার রাজনীতি করে বলে। রিয়া তাকে বিয়ে করেনি। জিনাকে বুকের কাছে নিয়ে সে জেনেছে জিনার মধ্যে আছে কদর্য সিফিলিস। অফিসের বসকে খুশি করতে হবে, সে জিনার সঙ্গে বসের ডেট করিয়ে দেবে। এও এক প্রতিযোগিতা। অথচ এই দৌড়ের পাশাপাশি দৌড়ে সামিল হতে না পারা প্রতিবন্ধী নীরার প্রসঙ্গ আছে। নীরা আজ ফিজিক্যালি ইনভ্যালিড। বিছানা ছেড়ে সে দীর্ঘদিন উঠতে পারে না। ফোনে কথা হয় মাঝে মাঝে রাকেশের সঙ্গে। নীরার সঙ্গেও রাকেশের দীর্ঘদিনের সম্পর্ক। ডাক্তাররা চিকিৎসা করছে নীরার। বিছানায় শুয়ে নীরা রাকেশের সঙ্গে কথা বলে। রাকেশের কাছে খবর আসে নীরা 2-1 পা হাঁটতে পেরেছে। ইনভার্টেড কমার মধ্যে, কাল রাত্রে হেঁটেছে ও, অবশ্য কয়েক পা, যা ডাক্তাররা আশাই করেননি। এখন কি ও একটু ইমপ্রুভ করেছে? ইনভার্টেড কমা ক্লোজ। নীরার বাবাও তাই বলছেন রাকেশকে। মিরাকল, ওটা কালকে তুমি করেছিলে ওকে ফোন, বোধহয় উত্তেজনার ঘোরে বিছানা থেকে নেমে দাঁড়িয়েছিল। আমাদের ডাক্তার বুঝতেই পারলেন না সেটা কি করে সম্ভব। ওই পা দুটো শরীরের ভার কি করে রাখল? নীরার এই দৈহিক প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রেমিকের ফোনের উত্তেজনায় সে উঠে দাঁড়াতে পারে। কিন্তু অঘটন ঘটেছে। পড়ে গিয়ে মাথায় চোট পায়। হাসপাতালে ভর্তি হয়। রাকেশ সেখানে গিয়ে দেখে সমস্ত শরীর মিশিয়ে এইভাবে কে নেতিয়ে পড়ে আছে। কোমরের নিচে চাদর ঢাকা অংশে কিছু আছে কি নেই বোঝা মুশকিল। নীরার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়ে নার্সদের অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হয় রাকেশ। রাকেশ বলে নীরাকে সে অনেক দিন, অনেক বছর ধরে চেনে। সেই সময়কার বর্ণনা। অদ্ভুত তো, আপনার মতো লোক আজও আছে? কেমন উদাস হয়ে গেলেন মহিলা। উনি তো ফিজিক্যালি ইনভ্যালিড, তবু আপনি? প্রতিবন্ধকতা সত্ত্বেও নারীর প্রতি রাকেশের একটি সহানুভূতিশীল হৃদয়ের স্পর্শ আমরাও পাই। নীরার সুস্থতা সে প্রার্থনা করে, এমনকি রক্ত দেবার কথাও বলে। পৃষ্ঠা 61। দৌড় উপন্যাসের মধ্যে দেহগত প্রতিবন্ধকতার পাশাপাশি এসেছে যৌনগত প্রতিবন্ধী ব্র্যাকেটে সেক্সুয়াল ইম্পোর্ট্যান্ট মানুষের কথা। রিয়া তার স্বামী অরুণাংশু, ওপরে লেখা 7, পিছনের সাথে লেখা আছে ওই পৃষ্ঠা 187। অরুণাংশু বাবু, যিনি যৌনগত দিক দিয়ে প্রতিবন্ধী, রিয়াকে তিনি বাড়ি গাড়ি ফ্ল্যাট দিতে অক্ষম শুধু নন, সন্তান দিতেও অপারগ। তাই রিয়া রায় সাহেবের সঙ্গে একটা বোঝাপড়া করে নিয়েছে। অরুণাংশু বাবু অসহায়ভাবে রিয়ার এই ব্যবস্থাপনায় সায় দিয়েছে, কারণ রায় সাহেব তাদের সন্তানও দিয়েছে অর্থ ও সচ্ছলতা।
রিয়া রাকেশকে বলেছে তার স্বামী অরুণাংশুর প্রতিবন্ধকতা সম্পর্কে ইনভার্টেড কমার মধ্যে চুপ মেরে গিয়েছিল লোকটা। 2-3 দিন কাটলে বুঝলাম লোকটাকে লাথি মেরে সরিয়ে দেওয়া উচিত। বিবেকানন্দ ছাড়া কোনো পুরুষ মানুষের 16-17 বছর বয়সে ব্রণ হয় না বল। ওর নাকি 3 ঘন্টা বাথরুমে থেকেও কপালে ঘাম জমতো না। রোজ রাত্রে প্রাণপণ চেষ্টা করতাম ওকে পুরুষ করতে, আরও শেষ পর্যন্ত ভেউ করে কাঁদত। 3টে বছর এভাবে কেটেছে। ফেলে দিইনি ওকে। মা বলতো জীবনটাকে নেড়েচেড়ে দেখ, আর তা দেখতে হলে ওর মতো একজনকে দরকার ছিল। আর তারপর এই রায়ের সঙ্গে যখন আলাপ হলো, রায় যখন এই পার্ক স্ট্রিটের ফ্ল্যাটটা আমার নামে লিখে দিল, আমি ওকে 2টো বাচ্চা দিলাম। আমার টাকা আছে, সন্তান আছে, প্রেমিক আছে এবং একজন স্বামী আছে, আর কি চাই? ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেটে পৃষ্ঠা 38। রিয়ার জীবন দৌড়ের প্রতিযোগিতায় অরুণাংশীও ইনভ্যালিড। রেসে হেরে যাওয়া, মুখ থুবড়ে পড়া ঘোড়া যেন। 3.16 বাংলা কথা সাহিত্যে যৌন প্রতিবন্ধী বা হিজড়েদের নিয়ে খুব বেশি লেখালেখি হয়নি। হাতে গোনা কয়েকটি উপন্যাসে, ছোট গল্পে এদের চকিত আবির্ভাব। ক্লাসিক যুগের সাহিত্যে যদিও এদের ক্ষীণ স্রোত লক্ষিত হয়। মহাভারতের বৃহন্নলার প্রসঙ্গ আমাদের মনে আসে। তবু এদের নিয়ে অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র প্রোটাগনিস্ট করে উপন্যাস গল্প কমই লেখা হয়েছে। মনোজ বসুর লেখা রূপবতী উপন্যাসে নপুংসক স্বামীকে কেন্দ্র করে এক রূপবতী বুদ্ধিমতী নারীর জীবনের জটিলতার চিত্র আছে। উপন্যাসটির প্রকাশকাল 1960 সাল। এই উপন্যাসে যদিও যৌন প্রতিবন্ধী স্বামী কেন্দ্রীয় চরিত্র ব্র্যাকেটে সেন্ট্রাল ক্যারেক্টার অবলিক প্রোটাগনিস্ট নয়, কেন্দ্রীয় চরিত্র রাধারানী রূপে গুণে বিদ্যা বুদ্ধিতে সে অনন্যা। দারিদ্র্যের কারণে তার সঙ্গে পৌরুষহীন প্রৌঢ় নপুংসকের বিবাহ হয় এবং তার মৃত্যু ঘটে। তারপর একে একে পুরুষ রূপবতীর দেহ ভোগ করেছে। একদিকে পৌরুষত্বহীনতা, অন্যদিকে পৌরুষের নখদন্ত বিকাশ, ভোগ লালসার চিত্র রয়েছে উপন্যাসে। পৃষ্ঠা 62। বাংলার চালচিত্র খ্যাত আব্দুল জব্বারের বাস্তব জীবন ভিত্তিক প্রতিবেদন বৃহন্নলা সংবাদ ব্র্যাকেটে প্রথম প্রকাশ 1377। এই ছোট গল্পটিতে আমরা দেখা পেলাম রূপো, ময়না, বাঁশি নামের 3 জন হিজড়ের, তাদের বিচিত্র জীবন কাহিনী। না পুরুষ না নারী এই মানুষদের করুণ চিত্র আঁকেন আব্দুল জব্বার। প্রথমেই শকুনদের সঙ্গে এদের তুলনা ইনভার্টেড কমার মধ্যে। শকুন দল যেমন তাদের দূরবীন চোখে পৃথিবীর মাটিতে পরিত্যক্ত মৃত জীবজন্তুদের দেখে ঝড়ের বেগে নেমে আসে, তেমনি গাঁ ঘরে কোনো গেরস্থ বাড়িতে সন্তান হলে কলকাতার টালিগঞ্জ, খিদিরপুর, ধর্মতলা, ট্যাংরা, তালতলার বস্তি বা ফুটপাতবাসী হিজড়েরা কেমন করে সংবাদ পেয়ে ছুটে আসে তা খোদা জানে। ইনভার্টেড কমা ক্লোজ। এই হিজড়েদের অন্যতম রূপো, ময়না, বাঁশি। এদেরই জীবন চালচিত্রে তুলে ধরেছেন আব্দুল জব্বার অসীম সহানুভূতিতে। এদের কেউ কেউ পুরুষধর্মী ইনভার্টেড কমার মধ্যে, আয়না ধরে চচ্চর করে দাড়িগোঁফ চাঁচে। বাঁশি, ময়নার দাড়িগোঁফ হয় না, তারা দুজন মেয়ে জাতের ইনভার্টেড কমা ক্লোজ। এদের বৃত্তি ও বৃত্ত, সুখ ও দুঃখ, আবদার ও অত্যাচার নিয়ে বাস্তব ছবি পাই। অতি জনপ্রিয় লেখক না হলেও যৌন প্রতিবন্ধী বা হিজড়ের বিষয়ে উপন্যাস রচনার জন্য আমরা প্রশান্ত চৌধুরীকে ব্র্যাকেটে অধ্যাপক বিশ্বপতি চৌধুরীর পুত্র মনে রাখবো প্রবীর মাশ্চরককেও। প্রশান্ত চৌধুরীর না পুরুষ উপন্যাসে ব্র্যাকেটে প্রথম প্রকাশ কথা সাহিত্য পত্রিকা কার্তিক 1397 ব্র্যাকেট ক্লোজ। নপুংসক হারার জীবন কাহিনী, যাত্রা জগতের কুশীলবদের জীবন পটভূমিকায় একজন না পুরুষের কাহিনী। হ্যাঁ পুরুষদের লোভ লালসার বিপ্রতীপে না পুরুষদের দেহগত প্রতিবন্ধকতা সত্ত্বেও পবিত্র মানবিক প্রীতি উজ্জ্বল হয়ে ওঠে নারী মনে। প্রবীর মাশ্চরকের উপন্যাস শেফালি দাসের ভোর এদিক দিয়ে অন্য মাত্রা সংযোজন করেছে। প্রতিবন্ধী চরিত্র হিসাবে এই সমস্ত মানুষ আলাদা সহানুভূতি আদায় করে নেয়। যদিও সমাজ সচেতন লেখকগণ দেখিয়েছেন সমাজ প্রতিবেশে এরা প্রত্যেকেই অধিকাংশের উপহাস আর বঞ্চনার পাত্র। বাংলা কথা সাহিত্যে যৌন প্রতিবন্ধী চরিত্র হিসেবে কবিতা সিংহের পৌরুষ উপন্যাসে সখী সোনা উজ্জ্বল হয়ে আছে। পৌরুষ উপন্যাসটির প্রথম প্রকাশ আষাঢ় 1391, ইংরেজি জুলাই 1948, দেজ পাবলিশিং। উপন্যাসের 2টি সমান্তরাল কাহিনী এগিয়েছে।
একদিকে শিবনাথ সরলা আখ্যান, অন্যদিকে সখীসোনা বৃত্তান্ত। হিজড়ে সখীসোনা জীবন যন্ত্রণা শিবনাথের পৌরুষ চেতনাকে, উপন্যাসের নামকরণকে আরও ব্যঞ্জনময় করে তোলে। আলোচনায় কবিতা সিংহকে মহিলা ঔপন্যাসিক এই শিবিরে নেবার দরকার নেই, তার কারণ কবিতা সিংহের গদ্য পাঠ করে তাকে একজন শক্তিশালী কথাকার বলেই মনে হয়, পুরুষ বলেই ভুল হয়। সখীসোনার চরিত্র ঔপন্যাসিকের দক্ষতায় অভিজ্ঞান বহন করছে। পৃষ্ঠা 63। উপন্যাসে সখীসোনাকে শিবনাথ প্রত্যক্ষ করেছে পানির দোকানে। অবশ্য এর আগে তাকে লালদিঘিতে স্নান করতে এবং কাপড় বদল করতে দেখেছে সে। সেখানে ঔপন্যাসিক যে বর্ণনা দেন তাতে বোঝা যায় শিবনাথ তাকে নারী বলে মেনে নিতে পারে না। ইনভার্টেড কমার মধ্যে শিবনাথ অবশ্য দেখি না দেখি করে ওরই মাঝে মাঝে ফাঁকে ফোকরে দেখে নিয়েছে মেয়েটির শরীরে লুকোছাপার সামগ্রী বেশি কিছু নেই। ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে পৃষ্ঠা 22। তার চেহারার বর্ণনা ইনভার্টেড কমার মধ্যে টান করে বাঁধা হাতখোপা, সাদা সিঁথি, বড় বড় দুটি চোখ, পাতলা চাপা ঠোঁট, মুখখানার একটা অদ্ভুত বিশেষত্ব আছে, যেন জলের চৌবাচ্চার অন্ধকার কলঘরে মুখশুদ্ধ মুখখানা অনেকদিন ধরে ডোবানো ছিল। ফ্যাটে ফ্যাকাশে, ড্যাম্প। ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে ওই শিবনাথ তাকে কাছে থেকে দেখে পান দোকানে। ইনভার্টেড কমার মধ্যে আবার লালদিঘির ধারে দেখা সেই অদ্ভুত কালো খিস্টি মূর্তিটা। দুলতে দুলতে তার অস্তিত্বহীন নিতম্ব দোলাতে দোলাতে এসে পানওয়ালির সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। তারপর হাত নেড়ে বলল, আ আ আ মরে যাই কি ই খ্যানকে ऐसा বসলে যে। তার গলাও খড়খড়ে কর্কশ। উপন্যাসে আরও একটি চরিত্রের দৃষ্টি দর্পণেও ধরা পড়ে সখীসোনা। সে সরলা। সরলার সঙ্গে সখীসোনার অন্তরঙ্গতা বাড়ে। সরলা দেখেছিল ইনভার্টেড কমার মধ্যে তার বড় বড় ফুলকাটা জংলা ছাপ লাগানো ছাপা শাড়ি ঢাকা পিছনের পাছাহীন দোলানি, তার ছিটের ব্লাউজের নিচে পাত হয়ে লেগে থাকা কোঁচকানো চামড়ার পিঠ ও পেট। ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে পৃষ্ঠা 50। অন্যান্য সংস্কারের মতো সরলার মনে একটি ধারণা বদ্ধমূল হয়ে আছে, সকালবেলা এদের দেখা ভালো, দিন ভালো যায় নাকি। কবিতা সিংহের এই উপন্যাসে যৌনগত প্রতিবন্ধকতার কারণে সমাজ সংসার নির্বাসিত একদল মানুষের ব্র্যাকেটে নাকি অবমানবের একটি বৃত্ত রচিত হয়েছে। এরা কেমন করে ভেঁজে থাকে, কেমনভাবে সমাজে সংসারে নির্যাতিত এবং উপহসিত হয় তা ধরা পড়েছে ঔপন্যাসিকের নিপুণ পর্যবেক্ষণে। উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র সরলার স্মৃতিচারণের মাধ্যমেও উঠে এসেছে নানা কাহিনী। সেই স্মৃতিতে না মেয়ে না পুরুষদের কথা আছে। আব্দুল জব্বার লিখিত ছোট গল্প পানি ফলের কাঁটা ব্র্যাকেটে কার্তিক 1397 আমরা একরকম উভলিঙ্গ মানুষের প্রসঙ্গ পেয়েছি। পানি ফল তোলা ও বিক্রি করা যাদের পেশা, সেই বৃত্তের একজন বিবিজান স্বামী প্রসঙ্গে বলেন ইনভার্টেড কমার মধ্যে, না তা নয়, মেয়ে মদ্য একসঙ্গে আবার দুটোই পুরোপুরি নয়। ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 64। আমাদের আলোচ্য উপন্যাসে না মেয়ে না পুরুষদের কথা সরলার স্মৃতিতে ধরা পড়ে। বড় বৌদির বাচ্চা হওয়ার পর 3 জন হিজড়ে এসেছিল। বলেছিল, এসেছি গো মা, খকা কুকুর গন্ধে, হাসি কান্নার টানে গ। তারপরে তাদের নাচ, দাম দর, খোকা হলে 5, খুকি হলে 3, আর নতুন জামা কাপড়। সমাজে সংসারের দৃশ্য খুবই পরিচিত। বাস্তবতার অনুপুঙ্খ বর্ণনা উপন্যাসের সর্বত্র। শিশু নাচানো, ঢোল বাজানোর বিশ্বাসযোগ্য বিবরণ পাই উপন্যাসে। ইনভার্টেড কমার মধ্যে গানের সঙ্গে নাচ অদ্ভুত অঙ্গভঙ্গিই করে, তাই কেমন যেন অশ্লীল লাগে। বড় বড় চাকার মতো পেতলের কানপাশা, গালে ঠাসা পান, নষ্ট দাঁতের তরমুজ বিচি ভরা মুখ, আকর্ণ হাসি, ঠোঁটে যুগপৎ আলতা বিড়ি। ব্র্যাকেটে পৃষ্ঠা 53। ইনভার্টেড কমা ক্লোজ। তাদের গানও অন্যরকম। ইনভার্টেড কমার মধ্যে কাক কালো, কোকিল কালো, কৃষ্ণ কালো, ময়না কালো, আহা লোকে বলে কালো। এই স্মৃতির সঙ্গে সরলা সখীসোনাকে মিলিয়ে নেয় পানের দোকানে, যে পানের দোকান উপন্যাসের কাহিনী সংগঠনে মুখ্য ভূমিকা নিয়েছে। উপন্যাসের মূল কাহিনী শিবনাথ ও তার পরিবার, সরলা এবং তার জীবন অন্বেষণ নিয়ে। এদের পাশাপাশি সখীসোনা বৃত্তান্ত উপকাহিনী ব্র্যাকেটে সাবপ্লট হিসেবে এসেছে। এটি আবার স্বয়ং সম্পূর্ণ নিটোল কাহিনী। সরলার বিপর্যস্ত জীবনে সখীসোনা আসে। ইনভার্টেড কমার মধ্যে, চিনছ দিদিমণি, সে চা দোকানে দেখা হয়েছিল না, আমি সখীসোনা গ। বর্ণনা জানা যায় কালো চামড়া মোড়া খোয়া ওঠা রাস্তার মতো এবড়ো খেবড়ো মুখ, খাঁদা নয় কিন্তু নাকের আরম্ভে ভাঁজলা নাক, চোখ গর্তে ঢোকা, কপালে কাঁচা পোকার টিপ, নাকের বড় নোলক আর লতি কামড়ানো নাকচাবিতে ঝিলিক ঝিলিক ছটা।
বর্তমানে সখী সোনা বাঁদর লাঠি গাছতলায় আখ মারাই কল বসিয়ে আখের রস বিক্রি করে। সরলাকে সে ডেকেছে। সহযোগী লক্ষণ তার কল চালায়। বড় কষ্ট এই কল কেনা। বন্ধ অফিসে শোয় প্রতি রাতে 4-8 আনা ভাড়া দিয়ে। এই সখী সোনার বাল্যকাহিনী অতি কৌশলে তুলে আনেন ঔপন্যাসিক। ইনভার্টেড কমার মধ্যে। রোগা কালো কাটকাট চেহারা বলে তার মা আড়ালে কাঁদ। শুধু সেজন্য নয়, আরও কারণ ছিল। সখী সোনাকে ছেলে বলাই উচিত ছিল মায়ের, কিন্তু সে ঘুরত মেয়েদের সঙ্গে। পরের বাড়ি ধানভানা মাটাকে এখনো মনে পড়ে সখী সোনার। ইনভার্টেড কমা ক্লোজ। সখী সোনাকে আবিষ্কার করে সমধর্মী 3 জন। ঢোলক বাজিয়ে হাততালি দিয়ে যারা গ্রামে ঘোরে। তারাই বললে ইনভার্টেড কমার মধ্যে, দেখ দেখ ইটারে লুকায় রাখছে। গ্রামের সকলের কাছে প্রকাশিত হয়ে গেল এতদিন লুকিয়ে রাখা কথা। তার মাকে ছিচি করলো সবাই। ঢোল বাজিয়ে 3 জন হিজড়ে যখন তাকে হিচড়ে টেনে নিয়ে গিয়েছিল, তখন গ্রামের লোক হাসতে হাসতে টিটকিরি দিতে দিতে স্টেশনের পথে এগিয়ে দিয়েছিল সখী সোনাদের। এক মুড়িওয়ালির নাম অনুসারে তার নাম হয়েছিল সখী সোনা। তার আসল নাম ছিল দুর্গা। মা ডাকত দুগ্গি বলে। পৃষ্ঠা 65। পৌরুষ উপন্যাসে পাই এক হিজড়ের আশ্চর্য জীবন পরিক্রমা। কত নির্যাতন, কত যন্ত্রণা, কত বিচিত্র অভিজ্ঞতা। কলকাতা, তারপর গুজরাট। সখী সোনার মন কাঁদত মানুষের স্বাভাবিক সংসারে যাবার বাসনায়। ইনভার্টেড কমার মধ্যে। যেখানে মেয়ে আছে, পুরুষ আছে, বাচ্চা আছে, বুড়ো আছে, সেই স্বাভাবিক মানুষের সংসারে ফিরে যাব। আমার বিয়ে হবে, স্বামী হবে, সংসার হবে, কাচ্চা বাচ্চা হবে। ইনভার্টেড কমা ক্লোজ। প্রসঙ্গত বলা প্রয়োজন যে প্রশান্ত চৌধুরীর না পুরুষ উপন্যাসের হারা চরিত্রের মধ্যে পুরুষ ধর্মের প্রাধান্য। কবিতা সিংহের সখী সোনার মধ্যে নারী ধর্মের প্রাবল্য। সখী সোনার মধ্যে আমরা বারবার স্বামী সংস্কার, বাচ্চা কাচ্চার আরতির অবদমিত প্রকাশ দেখি। তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণে লেখিকা বারবার সে কথাই বলিয়ে নেন তাকে দিয়ে। আখ মারাই কল বসিয়ে রস বিক্রির ব্যাপারটি উপন্যাসে গভীর তাৎপর্য বহন করে। আখের মতো শুষ্ক তার দেহ, অথচ জীবন রসে ভরপুর সে। দুহাত ভরে বিলিয়েই তার আনন্দ। গুজরাট এই উপন্যাসে বেশ কিছুটা জায়গা করে নিয়েছে। বহু দূরে গ্রামের ভিতরে বহুচড়া মন্দির। সেখানে সখী সোনাকে নিয়ে গেছে হিজড়ের দল। হিজলা, পিঙ্গলা, ধীমতিরা। সখী সোনা দেবীকে প্রণাম করে জানিয়েছে তার আন্তরিক আবেদন। ইনভার্টেড কমার মধ্যে। আমার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যাও গো মা, এরা আমায় যন্ত্রণা দেয় গো, বড় যন্ত্রণা দেয় গো। বলে বিয়া হবে না আমার, বউকে লুকে সুজাসুজি পায়, আমারে উল্টো করে লিবে। কিন্তু তার করুণ আবেদনে সাড়া দেয়নি দেবী। এই অংশ তার মনস্তত্ত্ব বিশ্লেষণে লেখিকার দক্ষতা অবতর্কিত। মন্দিরের পাশে আখড়া। সেখানে সখী সোনাকে বিবস্ত্র করে, পরখ করে, শাড়ি পরা ভারিক্কি চেহারার মানুষটি বলেছিল, হু গমা, ওটা জনম হিজড়া গমা। ব্র্যাকেটে পৃষ্ঠা 88। তারপর সবাই মিলে তাকে মারে। শরীরে ব্যথা আর যন্ত্রণা। হিজড়ে সমাজের নিয়ম কানুন, আচার ধর্মে বিস্তৃত ব্যাখ্যাও আছে উপন্যাসে। হিজলা নামের হিজড়ে সখী সোনাকে বুকে তুলে নিয়েছিল। বলেছিল জগতের মর্মান্তিক সত্য কথাটি। ইনভার্টেড কমার মধ্যে। সাধ্যে কি মারলাম? সমস্যারে অনেক দুঃখ সখী সোনা, তোকে কেউ লিবে নি রে। তোর মা শরীর লুকায় বিয়া দিবে, তোর স্বামী তোকে ছায়রা দিবে। তুই ধান ভানতে পারবি নে, ঘোড়ার জল বইতে পারবি নে। দল বাঁধলে বাঁচবি, দল না বাঁধলে মরবি রে সখী সোনা। ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে পৃষ্ঠা 89। পৃষ্ঠা 66। তবু সখী সোনার মনের দ্বন্দ্ব অন্তহীন। এই সমাজ সংসার বিবিক্ত নির্বাসিত জীবন, এই অপ্রিয় যাযাবার বৃত্তি তার প্রার্থিত নয়। সে মনের মধ্যে লালন করে আবাহমান সংসার বৃত্তি। একটি সুখের সংসারের তীব্র খিদে তাকে সর্বদা তাড়িয়ে নিয়ে বেড়ায়। ইনভার্টেড কমার মধ্যে। না না না, সে পশুকাম করবে না, পরের ছেলে হলে নাচাতে যাবে না। কি সুন্দর ঘর হবে তার, একখানা খাটিয়া, নতুন সব অ্যালুমিনিয়ামের বাসন। ব্র্যাকেটে ওই। একদিকে সখী সোনার জীবনের অস্তিত্ব সংকট, তার সমান্তরালে চলে মূল কাহিনীবৃত্তের ঘটনা। সরলার ব্যক্তিগত জীবনে সুখের ঘাটতি। সে বিধবা। শিবনাথকে তার সমাজে, সংসারে, অফিসে, পার্টিতে পুরুষ হিসেবে কেউ মর্যাদা দেয় না। পুরুষের দেহ থাকলে হবে কি? চারিত্রে সে না পুরুষ। উপন্যাসের পাত্রপাত্রীদের না পুরুষ না নারীর জটিলতার মাঝে সখী সোনার শারীরিক ও মানসিক জটিলতা মিলেমিশে গেছে। উপন্যাসের কাহিনী যত এগোয় আমরা দেখি সখী সোনা হিজড়ের কবল থেকে পালায়। গুজরাট থেকে কাহিনী সরে আসে কলকাতায়। আখ মারাই কল বসিয়ে রস বিক্রি করে। এই বর্তমান থেকে উপন্যাসের
কাহিনী ভাগ শুরু। অতীত চারণায় এসেছে তার যন্ত্রণাময় পূর্বজীবন। সখী সোনার স্বাধীন উপার্জনের সঙ্গী লক্ষণ। তাকে ঘিরে সখী সোনার অনেক স্বপ্ন। অলস কর্মবিমুখ লক্ষণকে কলের কাজে লাগিয়ে কাজের মানুষ করে তুলেছে সে। লক্ষণ এখন তার, এটিই তার গর্ব। শিবনাথের সঙ্গে দিদিমণি ব্র্যাকেটের সরলা আখের রস খেতে আসে। তাদের চোখেও সখীসোনা অনেকটা উদ্ভাসিত। ডালহৌসি স্কোয়ারে পান দোকানের মেয়েটির সঙ্গে সখীসোনার জায়গা নিয়ে ঝামেলা হয়। অনেকটা ব্যঞ্জনাময় এই জায়গার দখলের ব্যাপারটি। একটি নারী বরাম অর্ধেক নারীর জায়গা দখলের চিত্র। সখীসোনার সমাজে সংসারে মাটি খোঁজার নিরন্তর প্রয়াসটি ব্যঞ্জিত হয়। পানওয়ালির এই জায়গা পেলে তার পসারও জমবে ভালো। সখীসোনার স্মৃতিচারণে ধরা পড়ে তার পূর্বজীবন। হিজলার সঙ্গে রং মেখে গ্রামে গঞ্জে শহরে ঘুরে বেড়ানোর কথা। ইনভার্টেড কমার মধ্যে গাঁয়ের ধাইদের কাছ থেকে কিংবা শহরে হাসপাতাল থেকে নতুন হওয়া বাচ্চার খবর নিত তারা। তারপর ঠিকানা খুঁজে খুঁজে চলে যেত বড় রাস্তা থেকে সরু সরু অলিগলি মেঠো আলপথে। টোটো টোটো ঘোড়া খিদের জ্বালা নিয়ে ছিঁড়ি ছাঁদ ছাড়া চেহারা দিয়ে হাততালি বাজাতে বাজাতে দাঁত ছড়কুটে হাসতে হাসতে চলল তারা। পেছন পেছন চলত ঠাট্টা টিটকিরি খিস্তি খেউড়ে ভীমরুল ঝাঁক। ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 115। সখীসোনা কেবল তার মায়ের ডাক শুনত, দুগ্গা দুগ্গা, দুগ্গি দুগ্গি। পৃষ্ঠা 67। যাযাবর জীবনে সখীসোনার মায়ের দয়া ব্র্যাকেটে বসন্ত হয়। নির্বাসিত হয়ে পড়ে থাকে কয়লা কুঠির বস্তি জীবনে। সেখানে কুলি কামিনদের পরিপূর্ণ সংসার, মেয়ে মরদের সুখী দাম্পত্য জীবন তাকে বিচলিত করে। একটা মন খারাপ করা অনুভূতি। সেই মন খারাপ নিয়েই সে পালাতে চায়। তার অন্য সঙ্গী ধীমতিও পালাতে চেয়েছে। সখীসোনা পালিয়ে এসেছে কলকাতায়। সে ভেবেছে এই কলকাতা, এই আঁকমারাই গাড়ি, এই লক্ষণ, সত্যি মন বলে জিনিস আছে। পান দোকানের বউটিকে কেন্দ্র করে সখীসোনার হিংসা ও ঈর্ষার পরিচয় আছে উপন্যাসে। জায়গা নিয়ে বারবার ঝামেলা করে সে। পানওয়ালি বউটির নাম সুমতি। সুমতি পানের সামগ্রী সে ফেলে দেয় মাটিতে। এ ঘটনায় নির্বিকারভাবে সুমতি বাচ্চাকে বুকের দুধ দিতে থাকে। সখীসোনা সাপমন্নি করে। এ সময় লক্ষণ চিৎকার করে ইনভার্টেড কমার মধ্যে, চুপ যা মা। হঠাৎ গলাটা নামিয়ে ঘেন্নায় ঠোঁট বাঁকিয়ে বলল, দূর, তুখে আবার মাগিও বলা যায় না। ইনভার্টেড কমা ক্লোজ। সখীসোনা তার এমন মন্তব্যে পাথর হয়ে দাঁড়ালো। সে আরো আহত হয় যখন লক্ষণকে পানওয়ালির সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে। একমাত্র মনের মানুষ লক্ষণের কাছে সখীসোনার পুরো নারী হতে না পারার বেদনাটিও প্রকাশিত এই অংশে। পরিবার, গ্রাম, সমাজ, দেশের নানা স্থানে সখীসোনা তার নিজস্ব জমি খোঁজার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতা তাকে বারবার রক্তাক্ত করেছে। পান দোকানির সঙ্গে সখীসোনার দাঁত নখ বের করা লড়াই শিবনাথ ও সরলা দেখে। শিবনাথ এই দোকানেই পান খায়। ঝগড়ার পর আর তার পান খাওয়া হয় না। শিবনাথ সরলাকে বলেছে ইনভার্টেড কমার মধ্যে, আমার যেমন পানওয়ালি আপনার তেমন রসওয়ালি। ওই সখীসোনার জন্য বড্ড কষ্ট হচ্ছিল। সরলাও কোথাও কোথাও সখীসোনার সঙ্গে একাত্ম হয়ে পড়ে ব্যর্থতায়। কিছুই হলো না, একটা ছেলেও যদি দিতে আমায়, একটা মেয়ে। পৃষ্ঠা 125 ব্র্যাকেটে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা একটি সামাজিক সমস্যা। বিশেষত যৌন প্রতিবন্ধীরা সমাজে মূল স্রোত থেকে নির্বাসিত। যদিও কোনো প্রতিবন্ধী নিজের কারণে প্রতিবন্ধী নয়, সখীসোনাও জানে এই জীবন তার বিধাতা প্রদত্ত। তবু এই প্রতিবন্ধকতাকে সে জয় করতে চেয়েছে। অন্তত আঁকমারাই কল কিনে স্বাধীন জীবিকা অর্জনের চেষ্টা করেছে। গ্রামগঞ্জ ঘুরে ছেলে নাচানোর কাজকে মনে প্রাণে সে ঘেন্না করেছে। রামধারাইয়া পাহারাওয়ালাকেও সে বলেছিল, না না না, আমি লাজব না, আমি কখনো লাচি না, ওসব লাজ আমি লাচি না। তোমরা বড় নোংরা কথা বলো, তোমাদের আমি ঘৃণা করি। ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেটে। পৃষ্ঠা 119। পৃষ্ঠা 68। অভিশপ্ত জীবন থেকে সে মুক্তি পেতে চায়। সেই মুক্তি কামনা বারবার তার উচ্ছ্বসিত কামনায়, ঘৃণিত জবাবে, যন্ত্রণাময় ভালোবাসায় প্রকাশিত। সখীসোনার জীবন বৃত্তান্ত দুঃখ, লাঞ্ছনা, গঞ্জনা, উপহাসে ভরা। লক্ষণকে অবলম্বন করে বাঁচা, একটি পূর্ণ সংসারের কামনায় মাধ্যমে তাকে আরো বেশি করে মানুষ বলে মনে হয়। সমাজ সচেতন কবিতা সিংহ অত্যন্ত দক্ষতার সঙ্গে যৌন প্রতিবন্ধীর মনস্তত্ত্ব বিশ্লেষণ করেছে। র্যালফ ফক্স উপন্যাসের চরিত্রায়নের দিকে লক্ষ্য রেখে বলেছেন, ঔপন্যাসিক চরিত্রকে বিস্তৃত ও গভীর করবেন। সখীসোনার মধ্যে সেই গভীরতা ও বিস্তৃতি আমরা লক্ষ্য করি। প্রশান্ত চৌধুরীর না পুরুষ উপন্যাসের মতোই এই উপন্যাসে দেহগত প্রতিবন্ধকতার নানা সমস্যার চিত্র। একটি গোটা মানুষের মানে
খোঁজার প্রচেষ্টায় বারবার ক্ষতবিক্ষত সখীসোনা, কিন্তু তার শরীর প্রতিবাদী, তার প্রতিবাদ শরীরের প্রতি। উপন্যাসের ভাষাভঙ্গি বেশ ঋজু, বলিষ্ঠ, ঝরঝরে ভাষা। সখীসোনার জীবন বর্ণনায় তিনি গদ্যময়, নির্মম। পৌরুষ প্রতিবন্ধী কেন্দ্রিক বাংলা কথা সাহিত্যে আলাদা মাত্রা যোজনা করেছে। 3.17 প্রশান্ত চৌধুরী রচিত না পুরুষ উপন্যাসটিতে পুরুষ ধর্মপ্রধান নপুংসক চরিত্র হারার জীবন যন্ত্রণার কথা আছে। যাত্রা জগতের কুশীলব্ধের পটভূমিকায় উপন্যাসের কাহিনী বিন্যস্ত। না পুরুষ উপন্যাসটি প্রকাশিত হয় কথা সাহিত্য পত্রিকায় কার্তিক 1397 সালে। উপন্যাসের গৌরদাস ওরফে হারা ছেলেবেলা থেকে অন্যরকম। পিসের বাড়িতে আষ্টে জলের গন্ধে খড়ের গাদায় শুয়ে মানুষ, তবু ইনভার্টেড কমার মধ্যে জন্মস্তক হাতে পায়ে কোমরে গলার আওয়াজে এক জাত মেয়েলি ছেলেকে কতদিন আর ভাত কাপড় দিয়ে পুষতে পারে পিসে? 15 পা দিল, তবু ঠোঁটের ওপরে না দেখা দিল গোঁফের রেখা, চিবুকে না দেখা দিল 2-3 গোছা দাড়ির লোম। চলছে ফিরছে যেন আধা মেয়ে মানুষ। ইনভার্টেড কমা ক্লোজ। এই দৈহিক অসম্পূর্ণতার কারণে গৌড়কে নিতে হলো নির্বাসন। পিসের বাড়ি থেকে বেরিয়ে বাপমাহারা গৌরদাস নেমে এলো পথে। তারপর কাজ জুটল তার বিড়ি ফ্যাক্টরিতে। পাতলা কোমর দেখে মালিক তাকে নেচে নেচে তার শিম্পাঞ্জি মার্কা বিড়ি বিক্রির ও বিজ্ঞাপনের কাজ করতে বলে। তারপর আমরা দেখি তাকে রেলগাড়ির কামড়ায় কামড়ায় গান গেয়ে বিড়ি বিক্রি করতে। পায়ে তার ঘুঙুর বাঁধা, নেচে গিয়ে বিড়ি বিক্রি করে সে। এ কাজে অবশ্য তার মন বসলো অন্য কারণে। সে গাইতে নাচতে ভালোবাসে। ঘটনাচক্রে ট্রেনের যাত্রী গণেশ বারোরির মনে ধরল তার গান। গণেশ যাত্রা অপেরার মালিক, যেমন চোখ তেমন কান তার। পৃষ্ঠা 69। জহুরি যেমন জহর চেনে, তেমনি গণেশ বারোরি চিনল গৌড়কে। উপন্যাসে যে সময়কাল, সে সময় যাত্রাপালায় পুরুষরাই মেয়ে সেজে পাঠ করত। প্রতিবন্ধী কিশোর গৌড়ের এর পরের ঠিকানা যাত্রার অপেরা। যাত্রা দল, কুশীলব, সাজ সরঞ্জাম ইত্যাদির সঙ্গে সঙ্গে অপেরার নানা মানুষদের বিচিত্র পরিচয় পাওয়া যায় এই উপন্যাসে। নতুন পরিবেশে গৌড় নিজেকে ধীরে ধীরে খাপ খাওয়াতে শুরু করে। উপন্যাসের কাহিনী বর্ণনার সঙ্গে গৌড়দাসের দৈহিক অসম্পূর্ণতার কারণে উদ্ভূত নানা সমস্যা ও জটিলতার পরিচয় দিয়েছেন ঔপন্যাসিক। উপন্যাসের মধ্যে একদিকে মানুষের দৈহিক বিকৃতি, অন্যদিকে মানসিক বিকৃতির ছবি। আছে মনস্তত্ত্বের নিপুণ বিশ্লেষণ। তবে গৌড়দাস তার দৈহিক বিকৃতির মধ্যেও মানসিকতায় মহৎ ও উদার। বিকৃতি তাকে স্পর্শ করেনি। তার ভিতরকার সুস্থ সুন্দর মানুষটিকে আবিষ্কার করাই ঔপন্যাসিকের উদ্দেশ্য। মতি নদীর রসায়তন ছোটবাবু উপন্যাসের ছোটবাবু যেমন তার দৈহিক খর্বতা সত্ত্বেও উদারতার উচ্চতার পরিচয় দিয়েছে, তেমনি গৌড়দাস যাবতীয় দৈহিক প্রতিবন্ধকতা ও বিকৃতির বিপ্রতীপে মনে ও চরিত্র বৈশিষ্ট্যে মহান হয়ে উঠেছে। শারীরিক পরিচয়টাই মানুষের বড় পরিচয় হতে পারে না, এ কথাই যেন উপন্যাসের মূল প্রতিপাদ্য। গণেশ বারোরির যাত্রা বাড়িতে নয়, গৌড়ের আশ্রয়স্থল পুষ্পরানীর ডেরায়। পুষ্পরানী যাত্রা দলের প্রধান অভিনেত্রী, পুষ্পরানী যাত্রারানী। গৌড়কে দেখেই পুষ্পরানী বলেছেন, ইনভার্টেড কমার মধ্যে, নাট পেটে পানা কে এটা ম্যাগো। ক্রমশ তার নাচ গানের পরিচয় পায় সবাই। গৌড় যে হিজড়া সেটি পুষ্পরানী অচিরেই বুঝতে পারে। সেও গৌড়কে নানা প্রয়োজনে ব্যবহার করে। গৌড়কে দিয়ে দুদিক রক্ষে, পুরুষ হয়েও পুরুষ নয়। মেয়ে মানুষের শরীরের ওপর লোভ লালসা নেই। দিব্যি বুকের কাপড় আলগা করে নিশ্চিন্তে বলা যায়, টেপ তো বাবা গৌড় কোমরটা, ভালো করে টিপে যেত বাবা উড়দ দুটো। ঘটনাচক্রে জানা যায়, প্রথমে সে মেয়ে সেজে গৌড়দাসীর নাম দিয়ে নাচত, বেশ নাম ডাকও হয়। পরে গৌড়দাস হয়ে নেচে কদর আরও বাড়ল। কিন্তু পুষ্পরানীর কাছে তার পজিশন পূর্ববৎ, গা হাত কোমর টেপার বিশ্বস্ত লোক হয়ে বেঁচে থাকা। সমাজ ও সংসারে প্রতিবন্ধীদের কিভাবে ক্রমাগত ব্যবহার করা হয়, গৌড়দাসের জীবন কাহিনী পাঠ করে তা অবগত হওয়া যায়। যাত্রা দলের ছোট্ট চৌহদ্দিতেই সে ক্রমাগত শোষিত হয়ে চলে। এদিকে দলের করুণা নাম্নী এক যুবতী নিজের ভুলে গর্ভবতী হয়ে পড়ে। তার সম্মান বাঁচাতে পুষ্পরানী চক্রান্ত করে গৌড়কে রাজি করিয়ে দুজনের বিয়ের ব্যবস্থা করে। পৃষ্ঠা 70। নপুংসক গৌড়ের সঙ্গে করুণার বিয়ের ফুলশয্যার রাতে যারা গা টেপাটেপি, হাসি, ফিসফিস, ঠাট্টা মশকরা করেছিল, 6 মাস বাদে তাদের হাসি মুখ চুপসে, চোখ একেবারে ড্যাবা ড্যাবা, এবং করুণার সন্তান হবে শুনে ভাবে গৌড় বাবুকে যা ভাবা গিয়েছিল আসলে তা নয়। মাগি মাগি চলন হলে কি হবে, ওটা আসলে মিনসেই। করুণার সন্তান হলে গৌড়ের বুক আনন্দে ভরে উঠল।
তার বুকের ছাতির মাপ 21, 3-4 গাছা ফুরফুরে রোয়া। গৌরদাস সবাইকে খাওয়ায়, কন্যা সন্তানের নাম রাখে গৌরী। এই অংশে গৌরকে আমরা একজন পরিপূর্ণ মানুষের মতো দেখি। যাত্রাদলের চূড়ান্ত নামডাক সফলতার পরেও কিন্তু সে পুষ্পরানীকে ভোলে না। পা টিপতে গেছে সে, অসুস্থ পুষ্পরানীর সেবায় নার্স যেখানে ফাঁকি দেয় সেখানে গৌরদাস বিনা দ্বিধায় সেবা করে। গৌড়ের স্ত্রী করুণাও হয়ে ওঠে যাত্রাদলের সম্রাজ্ঞী। যাত্রার প্রধান নারী এবং যোচন কুমারের সঙ্গে তার ঘনিষ্ঠতা জমে ওঠে। শক্ত সমর্থ পুরুষ যোচন কুমার করুণার চোখে নেশা ধরায়। স্নানের ঘরে করুণার মনোবিশ্লেষণে ধরা পড়ে গৌড় ও যোচন কুমারের তুলনা। ইনভার্টেড কমার মধ্যে একটা না পুরুষ তাকে জীবনের চরম বিপদের সময় একটা অতল গহ্বর থেকে টেনে তুলেছিল, ঠিক কথা। সে ঋণ ভুলে যাবে এমন অকৃতজ্ঞ হওয়া উচিত নয় করুণার। আরেক দিকে একটা হ্যাঁ পুরুষ তাকে হাত ধরে একটা বন্ধা মরুভূমি থেকে ছুটিয়ে নিয়ে গিয়ে একটা মরুদ্যানে পৌঁছে দিতে চায় সে। ইনভার্টেড কমা ক্লোজ। কন্যা গৌরীও বুঝতে পারে মায়ের থেকে বাবাই তাকে বেশি ভালোবাসে, অথচ গৌরী জানে না সে নবীনের ঔরসজাত কুমারী মাতার সন্তান। সংসারের মধ্যে গৌরদাসের দৈহিক প্রতিবন্ধকতা অনেকটা অভাববোধ জাগায় করুণার। গৌরও বোঝে। ইনভার্টেড কমার মধ্যে হ্যারিকেনের চিমনিটাই যদি ভাঙা হয়, কে আর পোলতেটাকে উস্কে দিয়ে তাতে আগুন ধরাতে চায় বলো মিছিমিছি। ইনভার্টেড কমা ক্লোজ। সারা রাত করুণার ঘুম আসে না। ইনভার্টেড কমার মধ্যে যোচন কুমারের সেই নিভৃত আলিঙ্গনের মতন একটা নিষ্পেষণের মতো কিছুর জন্য সারা দেহ ছটফটিয়ে ওঠে। উপন্যাসে শরীরের জন্য শরীরের তৃষ্ণাকে ঔপন্যাসিক খুব শিল্পসমেত ও সংযতভাবে বর্ণনা করেছেন। ঘটনাচক্রে করুণা চলে যায় যোচন কুমারের সঙ্গে তার সল্টলেকের ফ্ল্যাটে। গৌরদাস শুধু চেয়েছে করুণা সুখী হোক, গৌরী সুখী হোক। পরবর্তীতে নতুন যাত্রাদল গড়ে করুণার নানা জনরঞ্জনী যাত্রা করা, গৌরদাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা আনার ঘটনা আছে। গৌরীকে নিয়েই যোচন কুমারের সঙ্গে করুণার মতান্তর হয়। শারীরিক সম্পর্কের মোহ বেশি দিন টিকে না। পৃষ্ঠা 71। আদালতে করুণা গৌরদাসের ক্লীবত্ব সম্পর্কে অভিযোগ করেনি, মাতলামির অভিযোগ এনেছিল। যোচন কুমার সাহায্য করেছিল খুব, কারণ ইনভার্টেড কমার মধ্যে যোচন কুমার করুণার যৌবন চেয়েছিল, আর করুণার একজন বলিষ্ঠ হ্যাঁ পুরুষের প্রবল নিষ্পেষণে আত্মহারা হয়ে যেতে প্রলুব্ধ হয়েছিল। ইনভার্টেড কমা ক্লোজ। কিন্তু যোচন কুমারের হৃদয়ের উদারতা ছিল না, করুণার মোহভঙ্গ হয়। ইনভার্টেড কমার মধ্যে আবার আজ কিন্তু তার নিষ্পেষণের মধ্যে যেন কোনো বলিষ্ঠতা খুঁজে পাচ্ছিল না সে। মনে হচ্ছিল কেঁচো জাতীয় একটা অমেরুদণ্ডী প্রাণী যেন তার সারা শরীরে বুক পেছনা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইনভার্টেড কমা ক্লোজ। গৌরীকে হস্টেলে পাঠিয়ে দিয়ে করুণাকে সর্বক্ষণ ভোগ করার ঘৃণ্য বাসনার কথা যোচন কুমারের মুখে শুনে করুণা ভাবে। ইনভার্টেড কমার মধ্যে সুপুরুষ যোচন কুমার, লম্বায় 6 ফুট, ছাতির মাপ 42 ইঞ্চি। কিন্তু এই মুহূর্তে কেন যেন মনে হচ্ছে 21 ইঞ্চি ছাতির সেই গৌরদাসকে। সেই মানুষটা এই মানুষটার তুলনায় অনেক বেশি বলিষ্ঠ। পুরুষ মানুষের বলিষ্ঠতা মাপার পুরনো ফিতেটাকেই আজ যেন আর কিছুতেই খুঁজে পাচ্ছে না করুণা। ভয় হচ্ছে কোথাও কি মাপজোকের ভুল হয়ে গেল, হিসেবের গোলমাল হয়ে গেল। ইনভার্টেড কমা ক্লোজ। উপন্যাসের পাত্রপাত্রীদের জীবনের সঙ্গে যাত্রাপালার মধ্যে ঘটে যাওয়া উত্থান পতনের মিল দেখানো হয়েছে। আকস্মিক দুর্ঘটনার ফলে একদিন আগুনে পুড়ে গেল করুণার দেহ। সে সময় দেবতার মতো টাকা নিয়ে এসে হাজির গৌরদাস। ডাক্তারকে বলেছে ইনভার্টেড কমার মধ্যে ওর চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় ডাক্তারবাবু, যত টাকা লাগে টাকার জন্য ভাববেন না। ইনভার্টেড কমা ক্লোজ। মুখ ঝলসে বিকৃত হয়ে গেছে করুণার। সারানোর জন্য মানুষের চামড়া হলে চলবে জেনে গৌরদাস নিজের মাংস চামড়া দিয়ে সারিয়ে তুলতে চেয়েছে। শেষে মুখের চামড়া দিয়ে করুণাকে সারিয়ে তুলেছে। খবরের কাগজে সংবাদ পেয়ে হাসপাতালে এসেছে সেই গণেশ বাড়রি। বলেছে ইনভার্টেড কমার মধ্যে, গৌড় সেদিন রেলগাড়িতে তোর নাচ দেখে গান শুনে নিজের ব্যবসার স্বার্থেই তোকে দলে টেনে এনেছিলুম, কিন্তু সেদিন তোর বুকের ভেতরটাকে একটুও দেখতে পাইনি রে। তার উত্তরে গৌড় বলেছে, 21 ইঞ্চি ছাতি, তার আবার বুক, তার আবার ভেতরটা। গণেশ বাড়রি বলেছে, হিরে তো ছোট্টই হয় রে, এতটুকু। হাসপাতালের বেডে শুয়ে করুণা ভেবে চলে, না পুরুষ কাকে বলে, হ্যাঁ পুরুষ কাকে বলে। উপন্যাসের কাহিনী এভাবেই শেষ করেছেন লেখক। পুরুষের সংজ্ঞা কি হতে পারে? শরীরের অক্ষমতা, প্রতিবন্ধকতা সত্ত্বেও গৌরদাসের মহানতা, উদারতা, স্থৈর্য, কর্তব্যবোধ, গৌরীর প্রতি অকৃত্রিম স্নেহ। শেষে যে স্ত্রী তাকে বঞ্চিত করে অন্যের কাছে চলে গিয়েছিল, তার বিকৃত মুখ
সারিয়ে তোলার জন্য নিজের গালের ত্বকও দান করতে যে দ্বিধা করেনি, সে পুরুষের থেকে কোনো অংশে কম কি? প্রশান্ত চৌধুরী সমাজ সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে যৌন প্রতিবন্ধী গৌরদাসের অন্তরটিকে আবিষ্কার করতে চেয়েছেন এবং তিনি সফল। বাংলা কথা সাহিত্যে যৌন প্রতিবন্ধী হিসেবে গৌরদাস এক উজ্জ্বল সংযোজন। পৃষ্ঠা ৭২, ৩.18। আবুল বাশার ব্র্যাকেটে 1951 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজ এনার রচিত স্পর্শের বাইরে 1995 উপন্যাসটি প্রতিবন্ধী কেন্দ্রিক বাংলা কথা সাহিত্যে উজ্জ্বল সংযোজন। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ঈশান চন্দ্র। অন্তজ পরিবারের সন্তান, ছোটবেলা থেকেই তার পা দুখানি নষ্ট। সরু লিকলিকে মৃতপ্রায় সেই পা নিয়ে জীবনের দীর্ঘ পথ হেঁটে যেতে চেয়েছিল ঈশান, কিন্তু তার জীবনের নানা বাধা, নানা প্রতিকূলতা। বস্তুত সামাজিক ও শারীরিকভাবে দুর্বল এক মানুষের শরীর ও মনের প্রেম ও বঞ্চনার, সাফল্য ও পরাজয়ের অনবদ্য কাহিনী স্পর্শের বাইরে। ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 20, নিচে পেছনে 20 দিয়ে লেখা আছে ব্লার্ব, স্পর্শের বাইরে, আবুল বাশার, আনন্দ পেপার ব্যাক, প্রথম সংস্করণ, নভেম্বর 1995। উপন্যাসের কাহিনীটিকে লেখক সাজিয়েছেন অভিনব কৌশলে। ঈশানচন্দ্রের নিজের লেখা জীবনী আসে লেখক আবুল বাশারের হাতে। সেই জীবনী পাঠ করে গড়ে ওঠে এই জীবনের কাহিনী। প্রস্তাবনা অংশে তা আমরা জানতে পারি। আরও জানি ঈশানের সম্পর্কে, তার প্রতিবন্ধকতাযুক্ত জীবনের সূচনার কথা। ইনভার্টেড কমার মধ্যে ওর গলায় ঝুলিয়ে দেওয়া হতো সেলেট আর বইয়ের ব্যাগ। গলায় সেই সব ঝোলাতে ঝোলাতে ঈশান স্কুলে যেত হামা টেনে, কারণ ওর পা দুখানি ছিল নষ্ট, সরু লিকলিকে এবং হয়তোবা মৃত। হাঁটুর 2টি চাকি পথশ্রমে কালো হয়ে দরকচা মতো দেখাতো। খসখসে শুষ্ক দড়, চকিতে হাত দিয়ে ছুঁয়ে দেখেছি। দুখানি পা সমান সরু আর লিকলিকে ছিল না, কম বেশি ছিল। মনে হতো একটি পায়ে হয়তো কিছুটা জোর আছে, 2 ফোঁটা প্রাণ লুকিয়ে আছে শীর্ণতার আড়ালে। ইনভার্টেড কমা ক্লোজ। তার এই চলা অমানবিক, মানববিহিত নয়, যেন সরীসৃপ। উপন্যাসে তারই বর্ণনা। ইনভার্টেড কমার মধ্যে মাটিতে নেতিয়ে নেতিয়ে চলে যেত পা দুখানি, দাগ পড়ত ধুলোর ওপর। পথের ওপর দিয়ে ধুলো কোনো সরীসৃপ চলে গেলে যেরকম দাগ হয়, তারও ছিল সেই ধরনের চিহ্ন। মানুষ, কিন্তু ছাপ পড়ত সরীসৃপের। ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 21, পেছনে 21 দিয়ে লেখা আছে পৃষ্ঠা 7। ঈশানের স্মৃতিচারণায় ধরা পড়েছে তার প্রতিবন্ধী জীবনের হয়ে ওঠার কাহিনী। রোগা পায়ে তাকে দাঁড় করার কোবরেজি মালিশ করার কথা প্রসঙ্গে জানা যায় ইনভার্টেড কমার মধ্যে, অতঃপর সকাল বিকেল তোমার সরু লিকলিকে পায়ে ঔষধির মূল মার্জনার কথা মনে পড়ে ঈশান। প্রত্যেক দিন মালিশ করার পর তোমায় খাড়া করে পায়ে দাঁড়িয়ে উঠতে সাহায্য করত, বলতো হাঁটো। ঈশান পারেনি। কোবরেজ বউ তার জন্য দিয়েছে লাঠি, বলেছে এতে ভর দিবা, আমাকে ধরবা না, আমার স্বামী আছে। স্বামীর সঙ্গে সঙ্গে সমাজেরও ভয় ছিল। গ্রাম সমাজে হিন্দু মুসলিম স্পর্শ অস্পৃশ্যের ভেদাভেদের চিত্রটি এই উপন্যাসে প্রকাশিত হয়েছে। পৃষ্ঠ 73। তথাকথিত অপাংতেয় রুইদাস সমাজের ঈশানচন্দ্রকে স্কুলেও মাস্টারমশাইয়ের কাছে শুনতে হয় ইনভার্টেড কমার মধ্যে আর্য অনার্য, এটা একটা ইতিহাস, একে তুমি অস্বীকার করতে পারবে না। জেনেটিক্স একটা সাংঘাতিক সায়েন্স। রক্তের ধারা বলে একটি কথা আছে, সব মানুষ সমান হয় না, আইকিউ সমান হয় না। ইনভার্টেড কমা ক্লোজ। স্যার ঈশানকে নিজের পায়ে উঠে দাঁড়াতে বলে। হামা টেনে বেড়ালে মানুষ তো কেউ বলবে না তোমাকে। বলেন ইনভার্টেড কমার মধ্যে, তাহলে শোনো বাবা ঈশান, হাত দুটি তোমার পায়েরই তুলনা, রাগ করো না। ইনভার্টেড কমা ক্লোজ। হামা টানে বলে তার হাতে কড়া পড়েছে। স্যারের মেয়ে প্রণতি সেখানে চুমু দিয়ে কেঁদে ফেলে বলে, আমি তোমাকে ঘৃণা করি না ঈশান, কিন্তু ঈশানের সঙ্গে প্রণতির মিলন হয়নি। মিসিজিনেশন না হওয়ার ব্যথা ঈশানের মনে। সে প্রতিবন্ধী এবং ব্রাত্য বলেই এটি সম্ভব হয়নি। কিন্তু পরবর্তী জীবনে ঈশানের জীবনে এসেছে অপূর্ণা, নাগরিক, বিদগ্ধ আবৃত্তি শিল্পী। অপূর্ণা ঈশানকে বিয়ে করেছে। তাদের দাম্পত্যের বর্ণনাও উপন্যাসে এসেছে। আমরা দেখেছি শুধুমাত্র স্বাধীনতার শর্তে এ বিবাহ। অপূর্ণা থাকে তার নিজের খেয়ালে। যৌনতা ব্যাপারে অপূর্ণাই অগ্রণী অভিজ্ঞা। সে সন্তান চায় না, চায় সম্ভোগ, স্বাধীনতা। প্রতিবন্ধী স্বামীকে সে ঢাল হিসেবে ব্যবহার করে এবং কবি সম্মেলনে গিয়ে পুরুষ পরিবৃত্তা থাকে। এমনকি সহপাঠী সঞ্জয়ের আসা যাওয়া নিয়েও ঈশানের কোনো প্রতিক্রিয়া নেই। অপর্ণা মদ্যপ অবস্থায় ফিরে আসে, সঞ্জয়ের গলা ধরে বলে, আমায় ফেলে দিও না গো। এসব দেখেও নির্বিবাদী ঈশানচন্দ্র। উপন্যাসের মধ্যে ঈশানচন্দ্রের শারীরিক প্রতিবন্ধকতা তার এবং অপর্ণার দাম্পত্য সম্পর্কে এনেছে অতৃপ্তি,
বিশেষত অপূর্ণা তার কাঠামো নিংড়ে তৃপ্ত নয় বলেই মুখ্যম মোচড়টি শেষে এসেছে। বর্ষা মুখরিত দিনে স্ত্রীর জন্য প্রেম জেগে উঠতেই ঈশানচন্দ্র স্ত্রীর খোঁজে ও ঘরে যায়। ইনভার্টেড কমার মধ্যে পর্দাটা একটু নড়ছে। কার সঙ্গে কথা বলছে অপূর্ণা? নিদারুণ আশ্লেষে গাঢ় শরীরী শীতকার সাপিনীর মতো জড়িয়ে জড়িয়ে ওঠা। এবং সে শোনে রমণ ক্লান্ত রমণী বলল, মুচিটা আমায় এত আনন্দ দিতে পারেনি গো, জানতামই না এই শরীর কি। পৃষ্ঠা ৭৪। তারপরে উপন্যাস শেষ হচ্ছে একটি ট্র্যাজিক সমাপ্তি দিয়ে। ইনভার্টেড কমার মধ্যে এক ভোরে অপর্ণার পাশ থেকে খাট থেকে গড়িয়ে পড়ে যায় ঈশান। যেভাবে ঘুমের মধ্যে যোগুদাসের দাওয়া থেকে সে গড়িয়ে পড়ে গিয়েছিল একদা, তারপর আর সে উঠতে পারে না। হাতের লাঠিটা ঘুমন্ত অপর্ণার পাশে ঘুমিয়ে থাকে। ঈশানচন্দ্র আর কিছুতেই উঠে দাঁড়াতে পারে না, ধসে যায় হামা টেনে মেঝে এবং সেই বকুল গন্ধ মাখা প্রত্যুষের আধারে সরীসৃপ হয়ে যায়। ইনভার্টেড কমা ক্লোজ। এই উপন্যাসে প্রান্তিক গোষ্ঠীর অন্তজ সমাজের কথা আছে। ঈশানচন্দ্রের জীবনের নানা উত্থান পতনের কাহিনীর সঙ্গে রাঙি আর হুলিয়া নামক ছাগছাগিদের জীবন কাহিনীকে মিলিয়ে দেওয়া হয়েছে। ছাগের যৌন শোষণ করেই তাদের বেড়ে ওঠা, বেঁচে ওঠা। ঈশান ও হুলিয়া হয়ে ওঠে বিবাহিত জীবনে, অপূর্ণা যৌন তৃপ্তির উপাদান হয়ে ওঠে। এই উপন্যাসের আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে ইনভার্টেড কমার মধ্যে, বস্তুতই এই ধরনের এক আজন্ম প্রতিবন্ধী মানুষ ঈশানচন্দ্র এ গল্পের নায়ক, এবং তার চেয়েও বড় কথা, এই নায়ক হিন্দুও নয়, মুসলমানও নয়, তুচ্ছ রুইদাস চামার অন্তজ গোত্রের ছেলে। কাজেই ভাবা যেত এটি অবহেলিত ও নিম্ন শ্রেণীর একটি প্রতিবন্ধী মানুষের জীবন সংগ্রামের কাহিনী। তাহলেও এর বিষয়বস্তু কিছুটা অভিনবই বলতে হয়, কিন্তু উপন্যাসের মূল পরিকল্পনাই আমাদের বুঝিয়ে দেয় এখানে তার অতিরিক্ত কিছু আছে। ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 22, পেছনে 22 দিয়ে লেখা আছে গ্রন্থলোক, দেশ, আবুল বাশারের উপন্যাস, হীরেন চট্টোপাধ্যায়, 6ই মার্চ 1999। সাহিত্যপাঠ প্রসিদ্ধ পরমায়ু ভোগ, পৃষ্ঠা 95। কিন্তু তার উক্তি সমর্থন করেই বলি, অতিরিক্ত বিষয়ের আড়ালে তার প্রতিবন্ধকতা চাপা পড়েনি। সমালোচক যদিও এই আলোচনায় ওই অতিরিক্ত বিষয়েও তেমন আলোকপাত করেননি, প্রতিবন্ধী ঈশানচন্দ্র পরিবারে, সমাজে, শিক্ষকতার পরিমণ্ডলে, এমনকি দাম্পত্য জীবনে যে প্রতিবন্ধকতা শিকার, সেটি আবুল বাশারের মূল প্রতিপাদ্য। সবকিছু মিলে সত্য অন্বেষণে এসেছে তার জীবন সম্পর্কিত বোধগুলি। মানব জীবনে সে কিভাবে সরীসৃপ হয়ে ওঠে, তার স্বভাবের সরীসৃপতা নয়, ব্র্যাকেটে যেমন মানিকের সরীসৃপ গল্প, ব্র্যাকেট ক্লোজ, তার গমনাগমনের চরিত্রটি এই সরীসৃপতা দিয়ে বোঝানো হয়। অর্থাৎ সে মানুষ হয়েও যেন না মানুষ, অমানবিক তার জীবনযাপন। ঈশানচন্দ্র প্রতিবন্ধী চরিত্র হিসেবে স্মরণযোগ্য। 3.19 মুক নারীদের প্রতি যৌন নিপীড়ন, যৌন অত্যাচারের কথা কাহিনী আমরা দৈনিক সংবাদপত্রে মাঝে মাঝেই দেখি, সিনেমাতেও দেখা যায়। সেলিনা হোসেনের উত্তর সারথী উপন্যাসে জানুয়ারি 1971 এ ঘটনার কথা আছে। প্রতাপশালী অত্যাচারী শোরবান শেখ একদিন যেমন তার ঘরের কাজে নিযুক্ত বিধবা নারীর ওপর নির্যাতন চালায়, অন্যদিকে অবলা বোবা একটি মেয়েকে আশ্রয় দেয়, তাকে বলাৎকার করে, অবৈধ সন্তানের পিতা হয়ে ওঠে। ওপরে লেখা আছে 23, বইয়ের শেষে, উপন্যাসের শেষে 23 দিয়ে লেখা আছে, বাংলাদেশের উপন্যাস সাহিত্যে মধ্যবিত্ত শ্রেণী। মোহাম্মদ ইদ্রিস আলী, বাংলা একাডেমি, ঢাকা, ফেব্রুয়ারি 1985, পৃষ্ঠা 151-52, পৃষ্ঠা 75। 3.20 বাংলাদেশের উপন্যাস সাহিত্যে আহমদ ছপা একজন বিশিষ্ট ব্যক্তি। তার লেখা ওঙ্কার উপন্যাসে, ব্র্যাকেটে 1975, আমরা একটি বোবা মেয়ের কাহিনী পাই। এ প্রসঙ্গে বলা হয়েছে ইনভার্টেড কমার মধ্যে, এক বোবা মেয়ে সবাক হয়ে ওঠার ঘটনাক্রম 60-এর দশকের বাঙালি জাতিসত্তার জাগরণের সমতাৎপর্যে ইঙ্গিতময় হয়ে প্রকাশ পেয়েছে। সংহত সুগঠিত ঘটনা একটি কেন্দ্র অভিমুখী লক্ষ্যে বিন্যস্ত হয়েছে এই উপন্যাসে। সামরিক শাসন পীড়িত, অবরুদ্ধ জাতীয় অস্তিত্বের প্রতীক হয়ে উঠেছে সুবিধাবাদী, প্রতারক, ষড়যন্ত্রপরায়ণ এবং পাকিস্তানি আদর্শের ধ্বজাবাহী আবু নাসর মুখতারের স্বামী। উপন্যাসের সংযত বাক ঘটনা প্রবাহে দেশ বিভাগোত্তর কালের আর্থ, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের ক্রম রূপান্তর সূক্ষ্ম টানে অঙ্কিত হয়েছে। ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 24, পেছনে 24 দিয়ে লেখা পরিকথা, বাংলাদেশের উপন্যাস, পৃষ্ঠা 27, মে 2002।
3.21 বাংলা উপন্যাসে যৌনগত প্রতিবন্ধকতার প্রসঙ্গ এসেছে, কোথাও প্রত্যক্ষে, কোথাও আবার পরোক্ষে। কখনো দুই একটি লাইনের বলে দেওয়া হয়েছে চরিত্রের বর্ণনা। যৌনগত প্রতিবন্ধকতার অন্যতম উদাহরণ বৃহন্নলা অর্থাৎ হিজড়া বা অর্ধ নারীশ্বর চেতনাটি। শাশ্বতী চট্টোপাধ্যায় রচিত বৃহন্নলার সংসার এবং শিরোনামহীন বৃহন্নলারা এই বৃহন্নলা কেন্দ্রিক সাহিত্যে নবতম সংযোজন। এখানে তিনি হিজড়েদের জীবন কাহিনী অত্যন্ত বাস্তবতার সঙ্গে তুলে ধরেছে। বৃহন্নলার সংসার উপন্যাসটি প্রকাশিত হয় 9-এর দশকে। এই সময়কালে এই বিষয়কেন্দ্রিক আরও দুটি উপন্যাস প্রকাশিত হয়। একটি কমল চক্রবর্তী রচিত ব্রহ্ম ভার্গব পুরাণ, অন্যটি সোমনাথ বন্দ্যোপাধ্যায় রচিত অন্তহীন অন্তরীণ প্রসিত ভর্তিকা। দুটি গ্রন্থেই হিজড়াদের জীবন কাহিনীর বাস্তব প্রতিবেদন আছে। শাশ্বতীর পরবর্তী উপন্যাস শিরোনামহীন বৃহন্নলারা এতে তার অগ্রজ উপন্যাসের প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে। বৃহন্নলারা যে সমাজে শিরোনামহীন এই বেদনাই লেখিকাকে ব্যথিত করেছে। বৃহন্নলারা যে সমাজে শিরোনামহীন এই বেদনাই লেখিকাকে ব্যথিত করেছে। তাদের শিক্ষিত করে তুলবার ভাবনাও এই গ্রন্থটিতে বারবার এসেছে। লেখিকার দু-চার কথায় তিনি জানাচ্ছেন, বৃহন্নলার সংসার লিখেছিলাম জয়ী ও গুড্ডুর প্রকৃত সত্য এক নির্মল প্রেমকে উপলব্ধি করে। কয়েকজন প্রকৃত বৃহন্নলার সঙ্গে একাধিক দিন আলাপচারিতা করে ওদের ভেতরকার খবর নিয়ে তবে লিখেছিলাম। বৃহন্নলার সংসার পাঠকের মনে সাড়া ফেলেছিল। কয়েক জায়গা থেকে খবর পেয়েছি ওরা কাউকে দিয়ে পড়িয়ে বৃহন্নলার সংসারের আদর্শকে মেনে নিয়ে কেউ কেউ বা পার্লার করেছে, কেউ বা সংসার করেছে। এবার লিখলাম শিরোনামহীন বৃহন্নলারা, ব্র্যাকেটে শিরোনামহীন বৃহন্নলারা, সপ্তর্ষি প্রকাশন, 2005, ব্র্যাকেট ক্লোজ। এই গ্রন্থটিকে লেখিকা প্রবন্ধ উপন্যাস বলেছেন। পৃষ্ঠা 76 রয়েছে কমলকলি, দোলা মেঘনার কথা। নারী লেখিকা দেখেন এই অর্ধনারীশ্বরদের সীমাবদ্ধতা, ইনভার্টেড কমার মধ্যে। দেহ আছে তাই পেটে খিদে আছে, মন আছে তাই যন্ত্রণা বোধ আছে, নেই কেবল পুং জাতিকে তৃপ্ত করার ক্ষমতা। এই তৃপ্ত করার ক্ষমতা নেই বলে তার মাসুল যে এদের গুনতে হয় তা বলবার নয়, ইনভার্টেড কমা ক্লোজ। উপন্যাসের মধ্যে জোরের দিক তাদের শিক্ষা দীক্ষায় উন্নতি ঘটানোর কথায়। এমনকি বৃহন্নলা দেশের নেতৃত্বেও আসছে। ওদের মেইন স্ট্রিমে ফিরিয়ে আনবার শুভকামনাই এই গ্রন্থটিকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করতে পারে। 3.22 কমল চক্রবর্তী রচিত ব্রহ্ম ভার্গব পুরাণ, ব্র্যাকেটে দ্বিতীয় সংস্করণ, বইমেলা, 2002, ব্র্যাকেট ক্লোজ। হিজড়ে বা যৌন প্রতিবন্ধী কেন্দ্রিক উপন্যাস। যদিও এর মৌল প্রতিপাদ্য প্রেম। বইটির বিজ্ঞাপনে জানানো হয়েছে, ইনভার্টেড কমার মধ্যে, প্রেম কমল চক্রবর্তীর প্রধান বিষয়। কমল নিজেই হয়তো এই তথ্য জানেন না। এই না জানাই কমলকে নিয়ে গেছে মানুষকে অতিক্রম করে এক অজনী সম্ভব প্রেমে। বিষয় হিজড়ে। কিং পুরুষ, নপুংসক এইসব নামে এরকম মানুষের ডাকা হয়। কিন্তু পুরুষ বা নারী যেন মানুষ হওয়ার একমাত্র রেফারেন্স। হিজড়েকে নিয়ে এমন প্রেমের উপন্যাস বিশ্বের অন্য কোনো সাহিত্যে লেখা আছে কি, ইনভার্টেড কমা ক্লোজ। তুল্যমূল্যের বিচার না করেও বলা যায় এর আগেই কবিতা সিংহের পৌরুষ বা প্রবীর মাশ্চারক রচিত শেফালি দাসের ভোর প্রকাশিত হয়েছে। সেখানেও প্রেম একটি অন্যতম ভাবনা এবং হিজড়ে জীবনী প্রতিষ্ঠিত এসব রচনায়। যাই হোক, যৌন প্রতিবন্ধী বিষয়ে কমল চক্রবর্তীর ব্রহ্ম ভার্গব পুরাণও একটি উচ্চাসী উপন্যাস। 3.23 রূপক সাহা রচিত একাদশ ইন্দ্রিয়, ব্র্যাকেটে আনন্দ পাবলিশার্স, 2000। এই উপন্যাসে মানসিক প্রতিবন্ধকতার কথা পাই। ইনভার্টেড কমার মধ্যে সম্পূর্ণ অপরিচিত মনোরোগী মুনকে বাঁচাতে প্রথম পরিচয়ে ঋচিককে শারীরিক আঘাত করতে হয়। পরে সেই মনুই ঋচিকের প্রেমিক হয়ে ওঠে। অসুস্থতা দুজনের সম্পর্কের প্রতিবন্ধক হয়ে ওঠে না। মুনের সূত্র ধরে ঋচিক সেবা নামে একটি মানসিক হাসপাতালের সংস্পর্শে আসে। আর ঋচিকের দৃষ্টিপথ ধরে আমরা জানতে পারি মনোবিকলনের বিভিন্ন স্তরের চিকিৎসা ও নিরাময়তা। নিছক প্রেমের উপন্যাস না হয়ে মানুষের মস্তিষ্কের গভীর দেশ থেকে উঠে আসে নানা জটিল জিজ্ঞাসা, ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে গ্রন্থ পরিচয়, জলছবি, বিনতা রায়চৌধুরী, দেশ, 6 জানুয়ারি 2001, ব্র্যাকেট ক্লোজ। 3.24 একালের কথা সাহিত্যিক সুব্রত দাস রচিত দ্য আউল উপন্যাসে, ব্র্যাকেটে প্রতিভাস, 2008, প্রতিবন্ধী মানুষ এবং প্রতিবন্ধকতার বিরুদ্ধে সংগ্রামের কথা বলা হয়েছে। প্রধান চরিত্র অড্রের সঙ্গী দুর্ঘটনায় প্রাণ হারানোর পরেও
অড্রে কিভাবে জনৈক বটুদার সহায়তায় চালিয়ে যেতে থাকে সমাজসেবা, তারই মর্মস্পর্শী কাহিনী আছে বইটিতে। প্রতিবন্ধকতা জয়ের স্বপ্নকেই লেখক তুলে ধরেছেন। ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেটে বইয়ের দেশ, পুস্তক পরিচয়, এপ্রিল থেকে জুন 2008, পৃষ্ঠা 77, 3.25। মানসিক প্রতিবন্ধীদের দুঃখ যন্ত্রণার দিকটি অসীম সহানুভূতির সঙ্গে চিত্রিত হতে দেখি সাম্প্রতিককালের একটি উপন্যাসে। উপন্যাসের নাম নদী বসত, ঔপন্যাসিক অমর মিত্র। নবীন কথাকারদের মধ্যে অমর মিত্রের উল্লেখ্য কয়েকটি উপন্যাস ইতিমধ্যেই পাঠক মহলে সমাদৃত। তার মধ্যে আসনবনী, সুবর্ণরেখা, খরা বন্যার ফুল, জনসমুদ্র ইত্যাদি রয়েছে। নদী বসত উপন্যাসটির প্রথম প্রকাশ 1997, ব্র্যাকেটে করুণা প্রকাশনে। এই উপন্যাসে আমরা একজন মানসিক ভারসাম্যহীন যুবতীর পরিচয় পেলাম। সে মদন রক্ষিতের হাবাগোবা মেয়ে খুকি, ভালো নাম চৈতালি রক্ষিত। গোটা উপন্যাস জুড়ে ডুবে মজে যাওয়া নদীগুলির পাশাপাশি এই প্রতিবন্ধী রমণীকে রেখেছেন, যার জীবনে শরীর, সৌন্দর্য, নারী বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও সে পূর্ণাঙ্গ নারীর মর্যাদা পায় না। বাংলা সাহিত্যে মানসিক প্রতিবন্ধী হিসেবে অবশ্যই স্মরণযোগ্য একটি চরিত্র মানিক বন্দ্যোপাধ্যায় সরীসৃপ, ব্র্যাকেটে 1339। গল্পের সেই কিশোর ভুবন, তবু সে কথা বলতে পারে মাকে খোঁজে, কিন্তু চৈতালি বা খুকি নদী বসত উপন্যাসের কোথাও কোনো কথা বলেনি। সে কথা বলতেও পারে না, তার বোধবুদ্ধিরও কোনো বিকাশ লক্ষিত হয় না। উপন্যাস শুরু হয়েছে খুকির প্রসঙ্গ দিয়ে। ইনভার্টেড কমার মধ্যে, খুকির কথা তোমরা ভাবো ভবপুলক বাবু। ভবপুলক খুকির দাদা, মদন রক্ষিতের ছেলে। তাকে প্রশ্ন করেছে রহমতুল্লাহ আমিন। জিজ্ঞাসা করেছে, খুকির কোনো ভালো নাম আছে ভববাবু? তারপর উপন্যাসে এসেছে বর্ণনা। ইনভার্টেড কমার মধ্যে, ভবপুলক দাঁতে ঠোঁট চেপে ধরে। আছে তো নিশ্চয়, চৈত্র মাসে জন্ম বলে চৈতালি। তার চৈতালি নামটি খুকি নিজেও জানে না। ডাকো চৈতালি বলে সাড়া দেবে না। অথচ এও তো সত্যি, চৈত্র মাসের হা হুতাশে বাতাসের মতো মেয়েটা ঘুরে বেড়ায় মাঠে মাঠে, বন বাদারে, ধুধু বাদা জমিতে। কতটুকু সেই জমির ব্যাপ্তি? ইনভার্টেড কমা ক্লোজ। রহমতুল্লাহ বলেছে, ইনভার্টেড কমার মধ্যে, ভাবি উপরওয়ালা কিরকম নির্দয়া। রূপ দেছো, যৌবন দেছো, শুধু স্বাভাবিক করলে না। যদি না স্বাভাবিক হয় তো এরূপ যৌবনের মানে কি? ইনভার্টেড কমা ক্লোজ। নদী বসত উপন্যাসে জমি লোভী মানুষের নানা চিত্র চরিত্র প্রকাশিত। একদা বহতা নদী মজে গিয়ে বিঘের পর বিঘে জমির সৃষ্টি, সেই জমি হস্তগত করতে চায় মদন রক্ষিত, ভবপুলকের মতো মানুষ। পৃষ্ঠা 78। সম্পত্তি বাড়াতে গেলে নিজের ভাই বোনকেও হত্যা করতে দ্বিধা নেই মানুষের। এই মদন রক্ষিত শরিকদের সর্বনাশ করেছে, কাউকে হত্যা করে ভাসিয়ে দিয়েছে জলে। তারই কন্যা খুকি জড়বুদ্ধি সম্পন্ন। একদিকে সম্পত্তির লোভ, প্রতিপত্তি বৃদ্ধির নানা ছলচাতুরি, অন্যদিকে এই অনাথ মেয়েটির প্রতি মদন রক্ষিতের অসীম মমতার পরিচয় আছে উপন্যাসে। খুকির ব্যাপারে কোনো নঞ্চর্থক কথাই সে শুনতে চায় না। নানা চরিত্রের চোখে এই অনাথা কন্যাকে দেখিয়েছেন লেখক। চতুর্ভুজ দাসের মতো ঘটকের মুখেও খুকির প্রসঙ্গ এসেছে নানাভাবে। অনাথ গায়েনকে সে বলেছে, ইনভার্টেড কমার মধ্যে, একেবারে হাবা কথাও বলে না, মাথাও চলে না। অথচ মদন রক্ষিতের অনুরোধ তার খুকির বিয়ের ঘটকালি করতে হবে চতুর্ভুজকে। ভালো সম্মানী বিদায়ী সে পেতে পারে, কিন্তু তার ভাবনায় এই প্রতিবন্ধী নারীর প্রসঙ্গ। ইনভার্টেড কমার মধ্যে, চতুর্ভুজ একা বসে পা নাচাতে লাগলো। মাথায় একটা চিন্তা ঢুকলো, হাবা মেয়ের বিয়ে সে এর আগে কখনো দেয়নি। জানতে হবে বোবা না হাবা। এই কাজটা খুব কঠিন, খুব কঠিন। কথা না বলতে পারলে, বোঝাতে না পারলে স্বামী বেচারার জীবন সারা জীবনের মতো শেষ। দেখলে হতো না মেয়েটাকে। ইনভার্টেড কমা ক্লোজ। পরবর্তীকালে মায়ের হাত ধরে খুকির প্রবেশ ঘটে। এই অংশের বর্ণনাতে খুকি আরো সহানুভূতি আদায় করে নেয়। ইনভার্টেড কমার মধ্যে, তার হাত চেপে ধরে রেখেছে বছর 20 একটি যুবতীকে। চুল রুক্ষ, মায়া, মুখখানি মায়া ভরা, চোখ দুটিতে কোনো ভাব নেই। আকাশে তাকিয়ে থাকলে যেমন হয় তেমন নিরুদ্দেশে গেছে যেন দৃষ্টির আলো। দেখে বুকটা ধক করে উঠল চতুর্ভুজের। ইনভার্টেড কমা ক্লোজ। মেয়ের স্ত্রী আছে, তবু কোন পাত্রের সঙ্গে মেলাবে ভেবে পায় না চতুর্ভুজ। মদন রক্ষিতের কাছে সে আসল কথাটি বলে ফেলে। মদন মেয়ে কথা বলতে পারে না, তার কথা ছেলে বলবে। ছেলের যা নেই মেয়ের থাকবে। হ্যাঁ, রক্ষিত মশাই কানা খোঁড়ায় আপত্তি নেই তো? মদন রক্ষিত একটু ধমকায়, কানা খোঁড়া দুই একসঙ্গে? সে বলে, না না, কানা দেব না, খোঁড়া হতে পারে। এদের তো প্রতিবন্ধী বলে। প্রতিবন্ধী যে আমি দিয়েছি এর আগে।
প্রতিবন্ধিত্ব অনেক সুযোগ সুবিধা দিচ্ছে গভর্নমেন্ট, বাসের সিট পর্যন্ত দিচ্ছে প্রতিবন্ধিত ফেলনা নয়। ভগবান করেছেন তাই হয়েছে, তা বলে কি জগতের ছোঁয়া নেবে না? দেখুন, যার চোখ নেই তার সঙ্গে চোখ আলার বিয়ে দিয়েছি, চোখ আলার আবার পা নেই, সে হাঁটে অন্ধের সঙ্গে। এ হলো আমার নিয়ম, আপনি নিশ্চিন্ত থাকুন। পৃষ্ঠা 25 থেকে 26 ব্র্যাকেটে। এরপর পৃষ্ঠা 79। প্রতিবন্ধীদের বিবাহ সমস্যা তাদের সামাজিক অবস্থা সম্পর্কে জানা যায় চতুর্ভুজের কথাবার্তায়। চতুর্ভুজ নিজে খুব ভালো জানে এ মেয়ের বিয়ে দেওয়া কঠিন, এর যে কিছুই নেই, মাথা শূন্য, কলসি ঠং ঠং, দেখে মনে হয় অনেক ঝড় গেছে মেয়েটার উপর দিয়ে। ব্র্যাকেটে পৃষ্ঠা 26। মদন রক্ষিতের পুত্র ভবপুলকবাবুর চিন্তা, খুকির বিয়ে হবে না, কে এবং কেন ওকে বিয়ে করবে। বীরেন নস্কর তাকে বুঝিয়েছিল খুকি তার গলার কাঁটা, হাবা গোবা বোন দাদা সংসারে থাকলে সারা জীবন বোঝা বইতে হবে। বিয়ে করে বউ আনতেও সমস্যা এই প্রতিবন্ধী ননদীকে নিয়ে। ভবপুলকের ভাবনায় খুকির প্রসঙ্গে আমরা আগে আরো মর্মান্তক সংবাদ পাই। ইনভার্টেড কমার মধ্যে, খুকি তো সারবে না, খুকি তো জন্ম থেকেই ওই রকম, তার উপরে টাইফয়েড হয়ে আরো জড়ো হয়ে গেছে মনের দিক থেকে। খুকির চিকিৎসাও হয়নি ঠিক মতো। চিকিৎসা হলে কি হতো বলা যায় না, হয়তো কিছুই হতো না, তবু মনের একটা সান্ত্বনা থাকতো। তখন তো বোঝা যায়নি খুকি বড় হবে, বড় হয়ে গলার কাঁটা হবে, বাদায় ঘুরে বেড়াবে একা একা। ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেটে পৃষ্ঠা 79। অর্থাৎ চৈতালি ওরফে খুকি জন্মগত মানসিক প্রতিবন্ধী। পরিবার পরিজন তার প্রতি কোনো সহানুভূতি তেমন ভাবে দেখায়নি, ঠিকমতো চিকিৎসাও হয়নি, মানসিক বিকাশে সুযোগ করে দেয়নি কেউ। তার উপর এই মেয়েটির উপর ঝড় বয়ে গেছে অন্য এক ধরনের। বাদার চরে এই প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করেছে কোনো চাষি, কুটেশ্বরের বউ তার সাক্ষী। সে নিজেই তো খুকিকে ধরে পৌঁছে দিয়ে গেছে এ বাড়ি। হাবা গোবা ধর্ষিতাই মেয়েটিকে নিয়ে মদন রক্ষিতের চিন্তা। মদন রক্ষিত তাকে সম্পত্তির অংশ দিতে চায়, দাদা ভবপুলক বোনকে সম্পত্তি দিতে চায় না। সে সমানে বাবার সঙ্গে তর্ক করে, এমনকি বিপিন এই প্রতিবন্ধী বোনটিকে হত্যা করার পরামর্শ দেয়। কুণ্ডুদের এমনই এক হাবা ছেলেকে স্লো পয়জন করে মেরে ফেলার ঘটনা বলে। যোগেন কুণ্ডু তার হাবা ভাইকে মেরে কিভাবে সব সম্পত্তি করায়ত্ত করলো তার কাহিনী বলে। ভবপুলক এসব শুনেছে। বাবা মদন রক্ষিতকে সে বলেছে, বোন তো বটে, কিন্তু সে তো মানুষের মতো নয়, মানুষের ব্রেন নেই তার ভিতরে। দেখো বাবা, আমারে তো পুষতে হবে ওরে, ইনভার্টেড কমা ক্লোজ, ওকে কোনো সম্পত্তি দেওয়া যাবে না, তার চেয়ে কোনো আশ্রম, মানসিক রোগীর আশ্রমে বরং, ইনভার্টেড কমা ক্লোজ। মদন রক্ষিত গর্জে ওঠে, নিথর খুকির দিকে চেয়ে স্নেহবৎসল পিতার মতো বলে, আমি তোর জন্য 100 বছর 200 বছর বাঁচবো খুকি, তোর ভয় নেই। এই ভিটে থেকে কেউ তোকে সরাতে পারবে না, না হেরো ভাঙার মানুষ, না ঘরের মানুষ। ইনভার্টেড কমা ক্লোজ পৃষ্ঠা 80। উপন্যাসের শেষে এই খুকির জন্য চতুর্ভুজ নিজের ছেলের সম্বন্ধ নিয়ে আসে। সম্পত্তির বিনিময়ে দুটো খেতে পাবে বলে চতুর্ভুজ বলে, আমরা ডুবো মানুষ ডুবেই আছি, এবার ভেসে উঠছি। এখানেই কাহিনীর পরিসমাপ্তি ঘটেছে। নদীর তীরে বাদায় নতুন বসতি গড়ে উঠবার সম্ভাবনা দিয়ে নদী বসত উপন্যাস শেষ হচ্ছে। প্রতিবন্ধী কন্যা চৈতালির বিবাহ হচ্ছে, সে কতটা সুখী হবে তা আমরা জানি না। তবু সমাজ সচেতন লেখক অমর মিত্র একটি মানবিক চেতনাসম্পন্ন সমাধান দিতে পেরেছেন। প্রতিবন্ধী সন্তানকে কেন্দ্র করে পরিবারের সমাজে নানা সংকটের ছবি আছে এই উপন্যাসে। প্রতিবন্ধী কেন্দ্রিক বাংলা কথা সাহিত্যে চৈতালি ব্র্যাকেটে খুকি একটি নবতর অধ্যায় যোজনা করেছে। উপরে লেখা 25, পেছনে 25-এ লেখা আছে, প্রবন্ধটি স্বতন্ত্রভাবে প্রকাশিত হয়েছিল নবচেতনা পত্রিকায় নদী বসত উপন্যাসের খুকি নামে। 3.26। মানব চক্রবর্তী রচিত সন্তাপ উপন্যাসটি প্রতিবন্ধী কেন্দ্রিক কথা সাহিত্যে উজ্জ্বল সংযোজন। উপন্যাসটির প্রকাশক আনন্দ পাবলিশার্স, ব্র্যাকেটে প্রথম সংস্করণ 1993। এই উপন্যাসে যৌন প্রতিবন্ধী অর্থাৎ হিজড়েদের জীবনযাপন অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরেছেন লেখক। হিজড়ের একটি বস্তি, তিতলি বস্তি যার নাম, তাকে ঘিরেই যাবতীয় ঘটনা আবর্তিত হয়েছে। এই উপন্যাসের অনেক আগে কবিতা সিংহের পৌরুষ এবং প্রশান্ত চৌধুরীর না পুরুষ প্রকাশিত হয়েছে। ওপরে লেখা 26, পেছনে 26 দিয়ে লেখা। দ্রষ্টব্য বাংলা সাহিত্যে প্রতিবন্ধী চরিত্র ফাল্গুনী ভট্টাচার্য, জনকল্যাণ পরিষদ, 2005। তবে লিখন ভঙ্গি ও দেখন শৈলী স্বাতন্ত্র্য সন্তাপ অবশ্যই অসমান্তরাল। সন্তাপ মানে শোচনা, দুঃখ, কষ্ট। না নর না নারী, একদল অদ্ভুত মানুষের সন্তাপকে, তাদের মনোবেদনাকে মানব চক্রবর্তী তুলে ধরেছেন এই উপন্যাসে। উপন্যাসে প্রথমেই লেখক বর্ণনা দেন, সেই বর্ণনা মোক্ষমভাবে বিদ্ধ করে পাঠকদের।
ইনভার্টেড কমার মধ্যে নামেই তিতলি বস্তি। যুগ যুগান্তের অন্ধকার বয়ে বেড়ানো এইখানে কোনো প্রজাপতি বসে না, না স্বপ্নে না বাস্তবে। এখানে স্বপ্ন নেই, যা আছে তা অতি ক্রূর বাস্তব। সূর্যের আলো আসে সঙ্গোপনে, বাতাসও প্রতিবন্ধক। দ্বিধার শিকল পায়ে কদাচিৎ ফুল ফোটে টারমারির রুখু বুনো ঝোপে। নামেই তিতলি বস্তি। ছিঁড়িছাদহীন সারি সারি ঘর, মাটি ভাঙা অ্যাসবেস্টাসের টুকরো, চাটাই দরমা পিচের ড্রাম পিটিয়ে সিধে করা কৃষ্ণবর্ণ টিন, সব মিশে ঘরগুলোর আকৃতি অদ্ভুত, মানুষগুলোর মতোই অদ্ভুত। ব্র্যাকেটে পৃষ্ঠা 7। মানুষগুলোর প্রসঙ্গে ঔপন্যাসিক জানাচ্ছেন ইনভার্টেড কমার মধ্যে, ওরা গান গায়, তিতলি বস্তির অন্ধকার তবু কাটে না। এই অন্ধকার মানুষ জীবনের অতলস্পর্শী সেই খাঁড়ি, যেখানে আশা আকাঙ্ক্ষাহীন অনাদর অবহেলায় পাথরের মতো একা, সমাজ সংস্কারের ছিক্ষারে নিয়ত দগ্ধ কিছু মানুষ কান্নাকে গোপন করে বিকৃত উল্লাসের মানসিকতায়। এখানে কতগুলো ছবি দেখানো হয়েছে, ইকবাল সিনেমার ছবি। পৃষ্ঠা 81। ওদের চোখের গাং খটখটে, মানুষের তির্যক চাহনিতে নিঃসৃত ঘৃণা ও উপেক্ষার শত সহস্র তীর বুকে নিয়ে এ জীবনের যাবতীয় লজ্জা থেকে নিজেদের বাঁচাতে স্বেচ্ছায় বেছে নিয়েছে এই নির্বাসন, অন্ধকারে নির্বাসন। ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেটে পৃষ্ঠা 7। চলতি কথায় যাদের আমরা হিজড়ে বলি, অর্থাৎ যৌনগত প্রতিবন্ধী মানুষের বস্তি তিতলি বস্তি। বৃদ্ধ মুরলী, অল্প বয়সী জেনা, বিনতি, কানাইয়া এই বস্তির বাসিন্দা। এরা অদ্ভুত, এক বুক হুতাশ বুকে নিয়ে কোনো মতে টিকে আছে এই অভিশপ্ত সম্প্রদায়। বৈচিত্র্যহীন পাংশু বেঁচে থাকা। ঔপন্যাসিক বলেছেন, না পুরুষ না নারী, নিঃস্ব শব্দের প্রতিরূপ ওরা। লেখক খুব কাছ থেকে দেখেছেন এদের, সেই দেখার অভিজ্ঞতা এই আখ্যানে স্তরে স্তরে প্রতিফলিত। যৌনগত প্রতিবন্ধকতা জীবনে থাকলেও এরা নাচে গায়, যদিও সেই নাচ গানে এক আত্মধিকার আর আত্মপ্রবঞ্চনার প্রতিধ্বনি। উপন্যাসে বৃদ্ধ মুরলীর গানের সঙ্গে অল্প বয়সী জেনার নাচ। ইনভার্টেড কমার মধ্যে, পিপল গাছে চাঁদ উঠেছে, মায়ের মুহে আলো রে, জোরসে তালিয়া ঢোলক বাজাও, বাঁচি টুকুন সুখে রে। থালি বর্তন লয়কা লয়কা, পাছা পেরে শাড়ি, লড়কা হলে নগদা দুশো, জমের মুহে লাথমারি। আবার দিন দুখিয়া মুরলী গায় নাচে, জেনা বিনতি কালুয়ারে, না আদমি না আওরাত, টুটা ফুটা কিসমত রে। এই গানের সূত্রেই ঔপন্যাসিক বলে দিয়েছেন, এ কি গান নাকি কান্নার সুর ওরা তা জানে না, কারণ নিজেকে জানার মধ্যেই মিশে আছে দুঃসহ যন্ত্রণার বীজ। এই যন্ত্রণাকে ভুলে থাকার জন্যই তো ওদের যাবতীয় চাতুর্য ছলকালা। ব্র্যাকেটে পৃষ্ঠা 8। উপন্যাসের অন্যতম চরিত্র মুরলীর সমালোচনা করে ইনভার্টেড কমার মধ্যে, লুলা ন্যাংরা সবার জন্য গভর্নমেন্টের হাজার কানুন হলো, ট্রেনে টিকিট লাগবে না, বাসে ভাড়া লাগবে না, ফোকটাই চাকরি পাবে। আর আমরা যারা আসল জায়গায় লুলা, মানুষের চোখে বিষ, সমাজের চোখে হাসির খোড়া, তাদের জন্য গভর্নমেন্টের কোনো চিন্তা নেই। ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেটে পৃষ্ঠা 13। মুরলীর এই সমালোচনা প্রকাশিত হয়েছে 1993-এ। তার 3 বছর পর 1996 সালের 1 জানুয়ারি ডিসেবিলিটি অ্যাক্ট পাশ হয়। এই আইন পাশের পরেও সমাজের দেশে প্রতিবন্ধী নরনারীরা নানা ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার। পৃষ্ঠা 82। উপন্যাস সম্পর্কে বলা হয়, দ্য নভেল ইজ রিয়েলিস্টিক। বাস্তবতার দলিল এই আখ্যান সাহিত্য চারপাশে চলমান জগৎ থেকে তুলে আনে তার উপকরণ। এই উপন্যাসেও মানব চক্রবর্তী বাস্তব জগতের প্রতিবেদন রচনা করেছেন। পাশাপাশি পাচ্ছি ক্ষুদ্রাইয়া সর্দার রঘুর ঠেকের কথা। সে প্রতিবন্ধী শিশু কিশোরদের দিয়ে ভিক্ষে করায়, তাদের উপার্জনের পয়সায় প্রতিদিন মশলা ধোসা খায়, নেশা করে। তার বাবুগিরির উৎস এই প্রতিবন্ধী শিশুরা। রঘু চকুকে মারে, মরদ বলে নিজেকে জাহির করে। মুরলী সেদিন প্রতিবাদ করে বলে, আমি হিজড়া আর তুই মর্দ? তোর মতো মর্দের চেয়ে আমি অনেক ভালো, নিজে পরিশ্রম করা কামাই খাই। তোর মতো জানোয়ারের মুখে থু। খালি দশাশই শরীর থাকলেই মর্দ হওয়া যায় না, হয় না রে পিয়াক্কার। মর্দের কলিজা থাকে, দিল থাকে। তুই কিরা, তুই ভাগাড়ের শকুন, গিদ্ধর, চিল্লার। রঘুর ক্রাঁচের ঘায়ে চক্ষুর মাথা কাটে। এই পীড়িত আহত কিশোরকে বাঁচাতে এগিয়ে আসে মুরলী। সে বাপ মা নয়, সে যৌন প্রতিবন্ধী, তবু সন্তান স্নেহে বিগলিত।
মুরলীর ভেতরটা কেঁদে ওঠে এই ছক্কুর জন্য। ঔপন্যাসিক বলেন, মুরলী মা নয়, বাপ নয়, পুরুষ নয়, নারী নয়, তবু সে মানুষ। ছক্কুর মা মা ডাকে আর স্থির থাকতে না পেরে কেঁদে ফেলল সে। ব্র্যাকেটে পৃষ্ঠা 19। পীড়ন, শোষণ, বঞ্চনায় এরা সবাই যেন এক। তিতলি বস্তির বাসিন্দা কানাইয়া বলে, ও ছোকরা কি বেঁচে আছে? ও তো মরেই এখানে এসেছে। এখানে জিন্দা কেউ নেই, সব মুর্দা। এই দেখ না, আমরাও কি এখানে জিন্দা আছি? সব মুর্দা। এ শালা ভূতের জিন্দেগি। হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ, কান, নাক, ভুক, দিল, দর্দ সব আছে, কিন্তু কিছুই নেই, সব বেকার। মুর্দা ছাড়া আর কি? ব্র্যাকেটে পৃষ্ঠা 18। মাতাল পশুপতি মুরলীকে কাঁদতে দেখে হিমরমকে বলে, ইনভার্টেড কমার মধ্যে, তবে কাঁদছে কেন? অমন উথাল পাথাল মা ছাড়া কেউ কাঁদে? আরে হেমরম, মানুষ এখন চাঁদে পৌঁছাই যাইছে, বোতলে বাচ্চা পয়দা হয়েছে, মুর্দার চোখ লিয়ে কানাকে রোশনি ফিরাই দিছে, তবে হিজড়ার কেনে বাচ্চা হবে নাই? দুনিয়ার সব না এখন হাঁ হইয়া যাইছে। উপন্যাসের ব্লার্বে লেখা হয়েছে, জন্মগত এক খুঁতের কারণে জননীর কোল থেকে, পারিবারিক জীবন থেকে, মায়া, মমতা, প্রেম, ভালোবাসার জগৎ থেকে চিরকালের জন্য যারা নির্বাসিত, কেমন চেহারা সেই সমাজের। যে সমাজ ওদের নিজেদেরই নিতে হয়েছে গড়ে। অনাত্মীয়, অভিশপ্ত, পিছুটানহীন একদল মানুষ, যারা না পুরুষ না নারী। শুধু তিতলি বস্তিতেই নয়, সর্বত্রই রয়েছে ওরা। পৃষ্ঠা 83। আমরা ওদের দেখি কিন্তু জানি না। সম্ভবত এই প্রথম এই বিশেষ সম্প্রদায়ের মানুষদের নিয়ে লেখা হলো পূর্ণাঙ্গ কোনো উপন্যাস। মানব চক্রবর্তীকে ধন্যবাদ। তার অসামান্য লিখন কুশলতায় এই উপন্যাসে অজানা বৃহন্নলা সম্প্রদায়ের নিজস্ব আচার আচরণ, আনন্দ, যন্ত্রণা, তীব্র কৌতূহলকর এক কাহিনী হয়েই থাকেনি, শেষাবধি হয়ে উঠেছে মানুষের হৃদয়স্পর্শী এক আলেখ্য। কথাগুলি অনেকাংশেই আমরা সমর্থন করি, যদিও বৃহন্নলাদের নিয়ে এই উপন্যাসই প্রথম নয়। এর আগে বেশ কটি উপন্যাসে বৃহন্নলারা এসেছে, যেমন প্রবীর মাস্টারক, প্রশান্ত চৌধুরী বা কবিতা সিংহের উপন্যাসে। তবে সম্প্রদায়কে তুলে ধরার ক্ষেত্রে মানব চক্রবর্তীর প্রশংসাযোগ্য কাজ করেছেন। উপন্যাসে বৃহন্নলা বৃত্তের বাইরে ফুলটুবাবু এক অবিস্মরণীয় চরিত্র। তার মুখের গল্প শুনে বাস্তব জীবনকে সেই গল্পের সঙ্গে মিলিয়ে নেন মুরলী, বিন্তি, জেনা, কামুরা। ফুলটুবাবুর গল্পের মধ্যে প্রতিবন্ধী মানুষের কান্না, অভিশপ্ত নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায়। মুরলী মা নয়, পুরো বাবাও নয়, তবু ছক্কুর প্রতি বাৎসল্য স্মরণযোগ্য। একটি বিশেষ অঙ্গ না থাকলেও সব দিক থেকেই মুরলী মানববিহিত, মানব উপযোগী তার অনুভব, আচরণ। ছুক্কো এই কিশোরকে কেন্দ্র করে হিজড়া মুরলীর স্নেহবাৎসল্য, আশা আকাঙ্ক্ষার সঙ্গে মাই সেলফ মোনা আহমেদ বৃত্তান্তের আয়েশাকে কেন্দ্র করে মোনার স্নেহবাৎসল্য, আশা আকাঙ্ক্ষার আশ্চর্য এক সাদৃশ্য চোখে পড়ে। তুলনায় আসে মহেশ ভাট পরিচালিত ছবি তামান্নার ব্র্যাকেটে হিন্দি কাহিনীচিত্র 1997, যেখানে এক কিশোরী পরবর্তীকালের যুবতী ব্র্যাকেটে পূজা ভাট, একে কেন্দ্র করে হিজড়া পরেশ রাওয়াল ব্র্যাকেটে টিস্কু স্নেহ বাৎসল্যকে তুলে ধরা হয়েছে। তিতলি বস্তির আলোচনা প্রসঙ্গে মাইসেলফ মোনা আহমেদ বৃত্তান্তের তুলনা দেখিয়েছিলেন আশিস পাঠক। ব্র্যাকেটে দ্রষ্টব্য রবিবাসরীয়, আনন্দবাজার পত্রিকা, 26শে মে 2002, ব্র্যাকেট ক্লোজ। আসলে যৌন প্রতিবন্ধী কেন্দ্রিক আখ্যানের ধারায় বাংলা সাহিত্যে সন্তাপ যেমন একটি স্মরণযোগ্য উপন্যাস, তেমনি ইংরেজিতে লেখা বৃত্তান্ত মাইসেলফ মোনা আহমেদ এটি গঠন বিন্যাসে একটি সেলফ রাইটিং বা আত্মলিখন। উপন্যাসের লেখিকা প্রখ্যাত আলোকচিত্রী দয়নিতা সিংহ। বৃত্তান্তে দেখি মোনা আহমেদ নামের এক হিজড়া তার জীবন ও যন্ত্রণার প্রতিবেদন তুলে ধরেছে। প্রকাশক ওয়াল্টার কেলারকে লেখা ইমেল মাধ্যম আত্মলিখনে এক একাকী স্বজনবিহীন যৌন প্রতিবন্ধীর আশা নিরাশাকে আমরা ছুঁতে পারি। সমাজ পরিবার নিন্দিত মোনা, যার সম্বল ছিল মা মরা আয়েশা, যাকে সে সন্তান স্নেহে মানুষ করেছিল তিলে তিলে, একদিন সেও চলে যায়। বৃদ্ধ মোনাকে সে আর দেখতেও আসে না। এখন মোনার দিন কাটে পায়রা আর খরগোশ নিয়ে। পৃষ্ঠা 84। এই বঞ্চনার কথা মুদ্রিত উপন্যাসের ছত্রে ছত্রে। হিজড়ে কেন্দ্রিক কথা সাহিত্যে মাইসেলফ মোনা আহমেদ গুরুত্বপূর্ণ সংযোজন, আর তার সমান্তরালে মানব চক্রবর্তী রচিত সন্তাপও অবশ্য অসম্ভব মর্মস্পর্শী। 3.27। শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায় রচিত এসো নিপবনে ব্র্যাকেটে 1961, এই উপন্যাসে আমরা এক বিকলাঙ্গ কবির জীবন বৃত্তান্ত পাচ্ছি। বিকলাঙ্গ এই কবির নাম অবনী।
কবিতার সঙ্গে বসবাস করেও জীবনে পেয়েছেন দুঃখ যন্ত্রণা, বৌদির সঙ্গে তার মেলামেশা। গর্ভবতী হয়ে পড়ায় অবনী আত্মহননের পথ বেছে নেয়। 3.28 বিমলকর রচিত শেষ পৃষ্ঠায় দেখুন উপন্যাস, ব্র্যাকেটে প্রকাশকাল 1971। জন্মান্ধ বকুলের কথা পাই এই উপন্যাসে। এই বকুল যেন বঙ্কিমচন্দ্রের রজনীর উত্তরসূরি। সমাজে এদের অবস্থানের খুব একটা পরিবর্তন হয়নি। বকুলের দৃষ্টিশক্তি ফেরানোর চেষ্টা করে লোকনাথ, লোকনাথের চোখ নষ্ট হয় বোমার শব্দে। 3.29 মহাশ্বেতা দেবীর বিবেক বিদায় পালা 1983। এই উপন্যাসে এক খর্বাকৃতি ব্র্যাকেটে বামন কিশোরের প্রসঙ্গ পাই। ঔপন্যাসিক এই খর্বাকৃতি কিশোর বিবেককে মিলিয়ে দেন চৈতন্যের সমকালে। চৈতন্যের অমর মহিমার পাশাপাশি আদিবাসী সমাজের এই বামন সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে। তার এই খর্বতা এক শ্রেণীর মানুষের মানুষ না হওয়ার প্রতীক। প্রতিবন্ধী এই কিশোর আমাদের সহানুভূতি আদায় করে নেয়। 3.30 সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত জানমারি 1990। এই উপন্যাসে এক প্রতিবন্ধী কিশোরীর কথা রয়েছে, তার নাম চুনি। গ্রাম সমাজের অভ্যন্তরে নিয়ত চলতে থাকা নানা অরাজকতার ছবি আছে এই উপন্যাসে। 3.31 স্নায়বিক দুর্বলতা, সেই দুর্বলতা থেকে প্রতিবন্ধী হয়ে ওঠা মাঝবয়সী ব্যক্তিকে নিয়ে লেখা উপন্যাস হারবার্ট, লেখক নবারুণ ভট্টাচার্য। প্রকাশকাল 1992। হারবার্ট সরকার আসলে মানসিক দিক দিয়ে ভারসাম্যহীন প্রতিবন্ধী। তাকে রাখা হয়েছে 70-এর নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে। বিভিন্ন সময় ও ঘটনার বুনটে এই চরিত্র গড়ে ওঠে। 3.32 কিন্নর রায়ের লেখা নিরপেক্ষ উপন্যাসের 1994। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী বলাইয়ের প্রসঙ্গ পাই। বৃত্তিতে সে কেরোসিন তেলের ডিলার, তবু সে বুঝতে পারে সমাজ কেমন বদলে যাচ্ছে। শুধু সেই দৃষ্টি হারায়নি, পুরো সমাজ আজ অন্ধ। পৃষ্ঠা 85। 3.33 বীরভূমের পরিচিত কবি ও লেখক আদিত্য মুখোপাধ্যায় রচিত অবাঞ্ছিত 2004। এই উপন্যাসিকায় রয়েছে যৌন প্রতিবন্ধী তথা হিজড়েদের জীবনচিত্র। উপন্যাসের প্রধান চরিত্র কাজরি তার বিশেষ একটি অঙ্গ না থাকায় সমাজ সংসারে কেমন অবাঞ্ছিত হয়ে পড়ে তাই দেখিয়েছেন লেখক। সঙ্গে আছে পুরাণ কথা, শিখণ্ডী বা বৃহন্নলা প্রসঙ্গ। 3.34 নলিনী বেরা রচিত অপৌরুষেয় 2007। উপন্যাসের মধ্যে আমরা এক যৌন প্রতিবন্ধীর কথা পাই। আনন্দী হিজড়ার দুঃখ কষ্ট যন্ত্রণা এই উপন্যাসের মধ্যে যথেষ্ট সহানুভূতির সঙ্গে চিত্রিত হতে দেখি। কুমোর যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে তাদের জীবনযাত্রার পাশাপাশি এসেছে আনন্দী হিজড়ার বৃত্তান্ত। তার হিজড়ে সুলভ আচরণের পাশাপাশি একটি মাতৃত্বের হাহাকার শোনা যায়। কুমোর সমাজের আনন্দী একে শেষ পর্যন্ত থাকতে হয় সমাজ নির্বাসিত।